আজ নন্দিত কথাকার হুমায়ুন আহমেদের জন্মদিন। বেঁচে থাকলে ৭২ পেরিয়ে ৭৩-এ পা দিতেন তিনি। আমি দাঁড়িয়ে আছি নন্দিত কথাকার হুমায়ুন আহমেদের লাইব্রেরি বা স্টাডিতে। কি বিচিত্র যে হুমায়ুন আহমেদের পাঠের ভুবন। এখানে তার বইগুলো আছে, এখানে স্থাপত্যকলা থেকে শুরু করে চিত্রকলা, নন্দনতত্ত্ব, নানা দেশের নানা বরেণ্য লেখকের বইয়ের যে সমাহার, সেটি আসলেই মানে আশ্চর্য। হুমায়ুন আহমেদকে যারা মূল্যায়ন করেছেন, হুমায়ুন আহমেদকে যারা ভালোবেসেছেন, তাদের জন্য আমাদের এই মূল্যায়নের আয়োজন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন একাধারে নির্মাতা, সঙ্গীত শিল্পী এবং হুমায়ুন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন। শাওনাপা, হুমায়ুন আহমেদের জন্মদিন আজ। সবসময় জন্মদিনে রাত ১২টায় একটা কেক কাটা হয়। জন্মদিন ঘিরে এক ধরনের মানে পাঠক, ভক্ত, প্রকাশক সবার এক ধরনের মিলন ওই বাসায় ঘটতো, যখন আমার মনে আছে যে আয়োজনগুলোতে। গত কয়েক বছর ধরে, ৮ বছর হয়ে গেছে, এখন ব্যাপারটা কিভাবে ঘটে যদি একটু বলতেন। হুমায়ুন আহমেদের প্রিয়জনদের, প্রকাশকদের, পাঠকদের, কাছের মানুষদের যে মিলন মেলাটা এই বাসায় ঘটতো রাত ১২টা ১ মিনিটে, সেই একই মিলন মেলা এখনও হয়। রাত ১২টা ১ মিনিটে এই বাড়িতে কেক কাটা হয় এবং হুমায়ুন আহমেদের প্রিয়জনেরা সবাই আসেন। একটু ঘুরিয়ে বলি, হুমায়ুন আহমেদ যাদের প্রিয়জন তারা এখনও আসেন। এবার একটু একটু ব্যতিক্রম, কারণ যে করোনা মহামারীর একটা সময় চলছে। আমি নিজেও, আমরাও একটু সবাইকে খুব বেশি স্বাগত জানাচ্ছি না। আমরা সবাইকে বলছি যে দূর থেকেই যেন হুমায়ুন আহমেদকে শুভেচ্ছা জানান জন্মদিনের, কারণ জন্মদিনটা তো আসলে আমরা উৎসবের মতো পালন করতে চাই। তাই আমরা সবাই একত্র হলে সেই উৎসবটা অনেক, আনন্দটা বেড়ে যায়। ভাগাভাগি করে নিলে আনন্দটা অনেক বেড়ে যায়। তো এইবার আমরা আসলে চেষ্টা করেছি যে ভার্চুয়ালি আনন্দ ভাগাভাগি করে নিতে। তারপরও কিছু ভক্ত এসেছে, তারপরও হুমায়ুন আহমেদকে যারা ভালোবাসেন তাদেরকে আমরা আসলে আটকে রাখতে পারিনি। তারা স্বাস্থ্য সচেতনতা মেনেই মাস্ক পরে এবং দরজার বাইরে স্যানিটাইজার রাখা ছিল, তারা এসেছেন, তারা কেক কাটার সময় আমাদের সঙ্গী হয়েছেন। শুধু ব্যতিক্রম যদি বলি, ৮ বছর আগে কেক কাটতেন হুমায়ুন আহমেদ, এখন কেক কাটেন হুমায়ুন আহমেদের 2 পুত্র কাটে এই বাসায়, এবং হুমায়ুন আহমেদের ভক্তরা দেশের বিভিন্ন জায়গায় কেক কাটেন। হুমায়ুন আহমেদের পাঠক, হুমায়ুন আহমেদের পরিবারের অন্যান্য সবাই যার যার মতো করে জন্মদিনটাকে উদযাপন করেন। হুমায়ুন আহমেদ দেখছেন সবকিছু, তিনি নিজে সামিল হতে না পারলেও তিনি আছেন আমাদের সবার সাথে। আপনার মানে হুমায়ুন আহমেদের সাথে আপনার সংশ্লিষ্টতা অনেকগুলো ভাবে। প্রথমত আপনি তার নাটক সিনেমায় অভিনয় করেছেন। প্রথমত আমি তার পাঠক। হ্যাঁ, প্রথমত আপনি তার পাঠক, তার নাটক সিনেমায় অভিনয় করেছেন, গান করেছেন এবং তার সহধর্মিণী, তাকে খুব সবচেয়ে কাছ থেকে আপনি দেখেছেন। পাঠক যেহেতু আপনি বলেছেন, আমি একেবারে সমস্ত ধরেন কোট আনকোট কনোটেশনের বাইরে পাঠক হিসেবে মেহের আফরোজ শাওনের মূল্যায়ন ছোট্ট করে জানতে চাই। আমি খুব সাদামাটা পাঠক, আমি অনেক জ্ঞানী পাঠক না, সাধারণ পাঠক। আমার কাছে হুমায়ুন আহমেদের যে কোনো লেখাই পড়তে আরাম লাগে। এখন আপনি আমাকে একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন, কারণ এটা দেখার পর অনেক অনেক দর্শক বলবে যে আরাম কেন বললাম, হ্যাঁ ভালো কেন বললাম না। আমার কাছে পড়ার ক্ষেত্রে আরাম লাগাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা লেখা আমি কষ্ট করে পড়ছি, তার চেয়ে একটা লেখা আমার পড়তে আরাম লাগছে, আমার কোনো কষ্ট হচ্ছে না, এবং নিজের অজান্তেই লেখা পড়তে গিয়ে আমার মুখে একটু হাসির রেখা ফুটে উঠছে, নিজের অজান্তেই আমার চোখের কোনায় জল জমছে, সেটাকে আমি আরাম বলবো। যে আমার সমস্ত অনুভূতি জুড়ে, আমার সমস্ত সত্তা জুড়ে যখন একটা লেখা ভর করবে, এবং সেই লেখাটা যখন আমার অনুভূতির উপর ভর করে লতা পাতা চারদিকে ছড়িয়ে দিবে এবং একটা শিকড় গেড়ে দিবে আমার হৃদয়ে, সেটাকে আমি আরাম লাগা বলি। তো একজন সাধারণ সাদামাটা এবং সরল পাঠক হিসেবে হুমায়ুন আহমেদের সব লেখা পড়তে আমার। সরল পাঠককে একটা কঠিন প্রশ্ন করি, মানে কঠিন প্রশ্ন মানে সেই অর্থ হলো আটকে দেয়া। আপনার সবচেয়ে প্রিয় 5টা বইয়ের নাম বলেন। আমার সবচেয়ে প্রিয় বই 1 নম্বরে আছে মধ্যাহ্ন। 1 জোছনা ও জননীর গল্প। 2 লীলাবতী। মাতাল হাওয়া। 4টা বলে ফেলেছি। 4টা।
আরো এতগুলো আছে, 4টা কেন আমাকে বলতে হবে? 5টা বেঁধে দিয়েছি যেন আপনার কষ্ট হয়। 5 নম্বরে কি 4টা হয়েছে? দাঁড়ান বলছি। 5 নম্বরে এতগুলো, মানে এখন দেখেন সমস্ত চরিত্রগুলো আমার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি বলি, মানে একটা আছে না যে মুহূর্ত হিসেবেও মাঝে মধ্যে বইয়ের নাম মনে হয়, এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে, আচ্ছা 5ম বইটার নাম বলি, নলিনী বাবু বিএসসি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা 5টা বইয়ের নাম পেলাম মেহের আফরোজ শাওনের কাছে। আপা, পাঠক হিসেবে হুমায়ুন আহমেদের ছোট গল্প নিশ্চয়ই আপনার প্রচন্ড অসম্ভব, অসাধারণ, এবং অনেক সমালোচক মনে করেন, আমি যেহেতু গত 2-3 দিন ধরে আমাদের বোদ্ধা সমালোচকদের সাথে কথা বলছিলাম, তারা মনে করেন যে হুমায়ুন আহমেদের ছোট গল্প বাংলা সাহিত্যে একটা অনন্য সংযোজন। মানে এই ছোট গল্পের প্যারালাল ছোট গল্প খুব কম হয়েছে। তার সবচেয়ে প্রিয় 3টা ছোট গল্পের নাম যদি আপনি আমাকে করেন। আপনি তো আমাকে যে র্যাপিড ফায়ারে যেরকম কুইজ হয় সেরকম একটা কুইজের মধ্যে এটা হলো আমাদের হুমায়ুন আহমেদের ভক্তরা দেখবে, তো ফলে তাদের জন্য এটা সুবিধা হবে। আচ্ছা আপা, আপনি ছোট গল্পের কথা বলছিলেন, গুনিন, পাপ, আরেকটা শেষটা বলতে আমার সবসময় অসুবিধা হয়, আমি আরেকটু পরে বলবো শেষটা। ঠিক আছে, প্রয়োজনে একটু সময় নেন। আপনাকে ওই গল্পটার কথা মনে আছে? হুমায়ুন আহমেদের একটা গল্প আছে, যে গল্পটার মধ্যে একটা পাইপের মধ্যে একটা পরিবার থাকে এবং সেইখানে সেই পরিবারে 3জন মানুষ থাকে, একটা মেয়ে, বাবা, একটা ছোট বাচ্চা থাকে, একটা ইঁদুরকে লেজের মধ্যে বেঁধে, ওই দৃশ্যগুলো। এই গল্পটার নাম আপনার মনে আছে? আচ্ছা, এটার কথা বাদ দিয়ে চোখ গল্পটার কথা মনে আছে? হ্যাঁ অবশ্যই, পাথরের চোখ থাকে একজনের। প্রিয় দর্শক, আমরা 3টা গল্পের কথা জেনেছি, তবু আরেকটা যদি পরে মনে হয় সেটার কাছে যাব। তার আগে শাওনাপা, আমি একটু জানতে চাই, আপনি নির্মাতাও, আপনি হুমায়ুন আহমেদের সিনেমা বা হুমায়ুন আহমেদের গল্প থেকে সিনেমা, উপন্যাস থেকে সিনেমা বানিয়েছেন এবং বানাবেন। এইটার একটু আপডেট আমরা দর্শকদের জন্য জানতে চাই, যে আপনার মাথার মধ্যে বা পরিকল্পনা কখনো দর্শকদেরকে বলে এটা হচ্ছে একটা দর্শকের সাথে একটা প্রতারণা করা। হ্যাঁ, কারণ পরিকল্পনা সবসময় কিন্তু সফল হয় না। আমি পরিকল্পনা করলাম, দর্শক স্বপ্ন দেখতে শুরু করলো, হ্যাঁ, তারপর আমি পরিকল্পনাটা ঠিকমতো শেষ করতে পারলাম না। এরকম প্রতারিত পাঠক অনেকবার বা দর্শক অনেকবার হয়েছে। সিনেমার মহরত হয়েছে, সিনেমার অনেক নিউজ হয়েছে, তারপরে সিনেমাটা সামনে আসেনি। আমার নিজের সাথেও হয়েছে। আমি নিজেও একটি সিনেমার ঘোষণা দিয়েছিলাম বেশ বড় করে, সিনেমাটার স্ক্রিপ্ট করা হয়েছিল, পরবর্তীতে সিনেমাটার আমরা শুটিংয়েই যেতে পারিনি। সেজন্য আমার কাছে মনে হয় যে এই কাজটি আমি আর দ্বিতীয়বার করব। নির্মাতা হুমায়ুন আহমেদকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? একটু আগে আমি বলছিলাম, পাঠক হিসেবে আমি খুব সরল, সাদামাটা। নির্মাতা হিসেবে হুমায়ুন আহমেদ খুব সরল। এই সরলতাটা আমার খুব ভালো লাগে। হুমায়ুন আহমেদ যখন তার গল্প থেকে যখন কোনো একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, তার মধ্যে তিনি খুব সরলভাবেই গল্পটা, তিনি আসলে স্টোরি টেলার। নির্মাতা বা মেকার, ফিল্ম মেকিং এক জিনিস, উনি স্টোরি টেলিংটাই করতে চেয়েছেন। উনি আসলে কথক, উনি গল্পটা বলতে চেয়েছেন। তো দর্শকের কাছে গল্পটা পৌঁছে দেবার সবচেয়ে সহজিয়া যেই ভাষা, সেই ভাষাটাতেই উনি সিনেমাও বানিয়েছেন। দারুণ। আপনি হুমায়ুন আহমেদের সহধর্মিণী, এবং সেই জায়গা থেকে হুমায়ুন আহমেদ নিয়ে অনেক ধরনের কাজ হচ্ছে। প্রকাশকরা এক ধরনের কাজ করছেন, পরিবার থেকে নানা রকমের উদ্যোগের কথা আমরা শুনেছি, হুমায়ুন আহমেদের ট্রাস্টের কথা আমরা শুনেছি। এগুলোর কি কোনো আপডেট আপনি দিতে পারেন আমাদেরকে? যেগুলো হয়ে গেছে সেগুলোই আসলে বলা উচিত। যেগুলো হতে যাচ্ছে সেগুলা যখন হয়ে যাবে তখন আসলে সবার সামনে উদীয়মান হবে। সেজন্য আমি আকবারই আসলে এগুলো বলতে চাই না। তবে হুমায়ুন আহমেদকে নিয়ে যা যা হচ্ছে, হুমায়ুন আহমেদকে নিয়ে তার চেয়েও আরও অনেক কিছু হবে, এটুকুন আমি মোটামুটি আশা করছি এবং কথাও দিতে পারি যে হুমায়ুন আহমেদকে নিয়ে আরও অনেক কিছু হবে এবং ভালো কিছুই হবে। আসলে যেমন নূর বলছিলেন গতকালকের অনুষ্ঠানে, যে হুমায়ুন আহমেদকে বোদ্ধা পাঠকরা বা হুমায়ুন আহমেদকে নিয়ে যে গবেষণাটা হওয়া, সেটা যথার্থ হয় নাই, একদমই হয় নাই। এবং সেটা হওয়ার কোন রকম প্রাতিষ্ঠানিক রূপরেখা আমরা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দেখছি না। এই ব্যাপারে আপনি কি বলবেন? রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তো আসলে আশাই করি আর স্বপ্ন দেখি। হ্যাঁ, আমি হুমায়ুন আহমেদের একজন ভক্ত পাঠক। আমাদের আসাদুজ্জামান নূর আমাদের শ্রদ্ধেয় সংসদ সদস্য এবং হুমায়ুন আহমেদের
অনেক প্রিয় মানুষ, আমাদের সবার প্রিয় অভিনেতা আমার নূর চাচা, উনি তো হুমায়ুন আহমেদকে অনেক ভালোবাসেন। তো উনি সেটা একদম হৃদয় থেকে বলেন। হ্যাঁ, কিন্তু প্রতিষ্ঠানগুলো কতটুকুন ভালোবাসে বা প্রতিষ্ঠানগুলো কতটুকুন প্রয়োজন মনে করে সেটা আমি জানি না। আমি প্রতিষ্ঠানগুলোর বা রাষ্ট্রের কোনো কথাই যাব না। আমি বলবো ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি বিশেষে প্রচুর গবেষণা হচ্ছে হুমায়ুন আহমেদকে নিয়ে। গতকাল যেই অনুষ্ঠানটিতে গিয়েছিলেন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার, সেখানে যেই লেখক, যে নবীন শাখায় যে লেখক পুরস্কার পেয়েছেন, হ্যাঁ, তিনি কিন্তু হুমায়ুন আহমেদকে নিয়ে গবেষণা করছেন। এবং এরকম প্রচুর বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর বাংলা সাহিত্যের যারা ছাত্র, তারা কিন্তু হুমায়ুন আহমেদের সাহিত্য নিয়ে, হুমায়ুন আহমেদের শুধু মুক্তিযুদ্ধের সাহিত্য নিয়ে, হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন নিয়ে, মানে হুমায়ুন আহমেদের রচনার বিভিন্ন শাখা নিয়ে কিন্তু গবেষণা হচ্ছে। এখন প্রতিষ্ঠানগতভাবে কতটুকুন হচ্ছে সেটা তো আসলে বলতে পারবো না, কিন্তু ব্যক্তি পর্যায়ে যে হচ্ছে সেটাই কি যথেষ্ট, মানে স্বপ্ন দেখবার মতো একটা জায়গা তৈরি হচ্ছে না? আমি তো সেটাই স্বপ্ন দেখি। স্বর্ণপা, আমরা জানি যে আপনার কোন গান হুমায়ুন আহমেদ পছন্দ করতেন, আপনার অভিনয় পছন্দ করতেন, আপনি নিজে পেশায় স্থপতি। আমরা জানি হুমায়ুন আহমেদ তার পাঠের যেই মানে বৃত্ত সেটা এত বড় ছিল, নানা বিষয়ে উনি পড়তেন, নানা বিষয়ে উনি নিশ্চয়ই আপনার সাথে আলাপও করতেন। স্থাপত্য নিয়ে কি আপনাকে কখনো কোনো কথা বলেছেন, বা আপনার কাজ নিয়ে? খুব অনেক, মানে সব বিষয়ে আমাদের মধ্যে কথা হতো। তো একদম শুধুমাত্র যদি আলাদা করে স্থাপত্য নিয়েই বলি, হ্যাঁ, গল্প হয়েছে। হুমায়ুন আহমেদের লাইব্রেরিতে দেখতে পাচ্ছেন পিছনে লাইব্রেরি, এখানে স্থাপত্যের বিষয়ে প্রচুর বই আছে। তো সেই গল্প হতো, মডার্ন আর্কিটেকচার, মুঘল আর্কিটেকচার, তারপরে এছাড়া বিভিন্ন সময়কার রেনেসা পিরিয়ডের আর্কিটেকচার, সব বিষয়ে আলাপ হতো। গুরুত্বপূর্ণ অর্থে যদি বলি, হুমায়ুন আহমেদের প্রতিষ্ঠিত যে স্কুলটি শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, সেই স্কুলটির নকশা তিনি আমাকে দিয়ে করিয়েছেন। তো এটা আমার জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। তার নিজের গ্রামের বাড়িতে যে স্কুলটি তিনি প্রতিষ্ঠা করেছেন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, তার মার স্বপ্ন পূরণ করার জন্য, বাবার জন্য যে স্কুলটি প্রতিষ্ঠা করেছেন, যে স্কুলটি এখন বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্কুলে পরিণত হয়েছে, এবং যে স্কুলটির ফলাফল ওই ময়মনসিংহ জেলার মধ্যে, 18 জেলার মধ্যে অনেক ভালো করছে, অনেক উন্নতি করেছে স্কুলটি। সেই স্কুলটির নকশা আমার করা, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটি বিষয়। আপা, হুমায়ুন আহমেদ চমকে দিতে পছন্দ করতেন। আমি নিশ্চিত যে আপনাকে বহুবার তিনি চমকে দিয়েছেন। আপনি কি একটা চমকের কথা আমাদেরকে বলতে পারেন যেটা আপনাকে সবসময় ফিল করায় ইয়েস হি ইজ দেয়ার? 1996 সালে আমি তখন এসএসসি পরীক্ষার্থী, এবং আমার আসন পড়েছিল মতিঝিল গভর্নমেন্ট বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে। তো আমি ওখানে পরীক্ষা দিতে গিয়েছি। একদিন পরীক্ষা দিয়ে হেলে দুলে বের হচ্ছি, দেখি একটা ডাবের মুখটা কাটা এবং একটা স্ট্র দেওয়া, হুমায়ুন আহমেদ দাঁড়িয়ে আছেন। আমি তো থতমত খেয়ে গেছি। তখন আমাদের ওই যে নক্ষত্রের রাত, ওই ধারাবাহিকটার শুটিং তখন, মানে প্রথম দিকের বড় অংশগুলো শেষ হয়ে গেছে, অল্প কিছু শুটিং বাকি। এবং তখন আমার যেহেতু এসএসসি পরীক্ষা, সেজন্য আমার অংশের শুটিংগুলো উনি আগে ভাগে করে দিয়েছিলেন। এই পরীক্ষার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে উনি এত স্ট্রিক্ট ছিলেন যে কোনো শিল্পীর পরীক্ষা আছে কিন্তু পরীক্ষা বাদ দিয়ে শুটিং করছে, এটা কখনো হবে না। তো আমার যেহেতু পরীক্ষা ছিল, আমার শুটিংগুলো আগেই উনি সেরে দিয়েছিলেন। তো ওরকম একটা সময় উনি বোধহয় ভেবেছেন যে আচ্ছা পরীক্ষার থেকে একটু চমকে দেওয়া যাক। তো আমি বের হয়ে বললাম না, হেলে দুলে বেরোচ্ছি, দেখি একটা ডাব নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। তো সেটা আমার জন্য একটা বিশাল চমক ছিল। এটা হঠাৎ এই মুহূর্তে মনে হয় নিজেরই খুব মানে ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। জন্মদিনে হুমায়ুন ভক্তদের জন্য যদি কিছু বলেন, একদম ক্যামেরার দিকে তাকিয়ে। হুমায়ুন ভক্তদের জন্য আমার ধন্যবাদ ছাড়া আর কিছু বলার নেই। হুমায়ুন আহমেদের ভক্ত পাঠক, ভক্ত দর্শক যারা আছেন, তারা হুমায়ুন আহমেদকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের ভেতরেই হুমায়ুন আহমেদ বাস করে, আপনাদের ভেতরেই হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন সারা জীবন। প্রতি বছরই হুমায়ুন আহমেদের জন্মদিনকে ঘিরে নানা রকমের আয়োজন করে হুমায়ুন আহমেদের প্রকাশকরা। তার মধ্যে অন্যতম অন্য প্রকাশ, যারা সবচেয়ে বেশি বই প্রকাশ করেছে হুমায়ুন আহমেদের। আমরা এখন কথা বলবো অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাঝারুল ইসলামের সাথে। মাঝার ভাই, একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এবার জন্মদিন ঘিরে আপনারা কি আয়োজন করলেন? আমরা এমন একটি ক্রান্তিকাল অতিক্রম করছি যে সারা পৃথিবীব্যাপী যে কোভিড-19 আমাদেরকে একটা গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছে, যে কারণে হুমায়ুন আহমেদের জন্মদিন উৎসব যেটা আমরা পালন করি সেটি আসলে অন্যান্য বছরের মতো এবার আমরা করতে পারছি না। তার মধ্যেও গতকালকে হুমায়ুন আহমেদের নামে একটি পুরস্কার অন্যদিন পত্রিকা শুরু করেছিল 2015 থেকে। তো সেই পুরস্কারের ষষ্ঠ আয়োজন এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার, এটি গতকাল প্রদান করা হলো।
হলো বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মঞ্চে। তো এটি আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা এই পুরস্কারটা প্রদান করেছি, ধারাবাহিকতা বজায় রাখতে আমরা এটি ভার্চুয়ালি যাইনি আর কি। কিন্তু অন্যান্য আয়োজনগুলো যেটি আমরা ওনার জন্মদিন উপলক্ষে বইমেলার আয়োজন করা হয়, এছাড়াও নানান ধরনের অনুষ্ঠান থাকে, সেগুলো আসলে এবার কাটছাট করতে হয়েছে। মাজার ভাই, হুমায়ুন ভক্তদের জন্য প্রতি বছরই নতুন কোনো না কোনো কিছু থাকে, কোনো চমক থাকে। এবার আপনারা আসলে কি খবর দিচ্ছেন? হুমায়ুন আহমেদের যেহেতু সর্বাধিক বইয়ের প্রকাশক অন্য প্রকাশ, তো কিছু দায়িত্বের জায়গা আমাদের রয়েছে এবং সেগুলো আপনি জানেন যে হুমায়ুন আহমেদের সঙ্গে আমাদের সম্পর্কটা ছিল বহুমাত্রিক সম্পর্ক। এটি শুধু লেখক প্রকাশক সম্পর্ক না, তারও অনেক ঊর্ধ্বে আমাদের সম্পর্কটা অবস্থান করতো আর কি। তো যেটি আমরা মনে করি যে হুমায়ুন আহমেদের যে বিশাল রচনা উনি সৃষ্টি করে গেছেন, সেগুলো যদি আমরা বিভিন্ন ভাষায় অনুবাদ করে আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি, এটি আমি মনে করি যে অনেক বড় একটি কাজ হবে এবং সেই কাজটি আমরা ইতিমধ্যে করছি। আমরা মধ্যাহ্ন অনুবাদ হয়ে গেছে অনেক আগেই, হুমায়ুন আহমেদ দেখেও গেছেন অনুবাদটি, এবং সেটি পেঙ্গুইন থেকে প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক যে এটা যে কোনো কারণে সেটি শেষ পর্যন্ত হয়নি। হ্যাঁ, কিন্তু এটি খুব শীঘ্রই কোনো একটা আন্তর্জাতিক কোনো একটা প্রকাশনা সংস্থা থেকে এটি প্রকাশিত হবে। একই সঙ্গে জোসাজরি গল্প একজন ব্রিটিশ অনুবাদক এটি অনুবাদ করেছেন, খুবই চমৎকার অনুবাদ। এই বইটি এটিও খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। এবং সেই সঙ্গে যেটি হচ্ছে যে হুমায়ুন আহমেদের অন্যান্য যে গুরুত্বপূর্ণ লেখাগুলো আমরা বিভিন্ন ভাষায় অনুবাদ করার চেষ্টা করছি। পাশাপাশি আপনি জানেন যে পশ্চিমবঙ্গে পত্র ভারতীর সঙ্গে আমাদের একটি যৌথ প্ল্যাটফর্ম আছে, যেটির নাম হচ্ছে বৈশাখ। বৈশাখের মাধ্যমে আমরা পত্র ভারতীর থেকে প্রকাশিত ভারতের গুরুত্বপূর্ণ লেখকদের বই বাংলাদেশে প্রকাশ করছি। একই সঙ্গে বাংলাদেশ থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ লেখকদের বই পত্র ভারতী কলকাতা থেকে প্রকাশ করছে। তো সেই ধারাবাহিকতায় তারা ইতিমধ্যে হুমায়ুন আহমেদের 4টি বই প্রকাশ করেছে এবং সামনে আরো 6টি বই এই হুমায়ুন আহমেদের জন্ম মাস নভেম্বরের 30 তারিখের মধ্যেই প্রকাশিত হবে। তো এটার ফলে যেটা হবে যে মানে হুমায়ুন আহমেদের যে জিনিসটা আমরা বলছি যে তার যে একটা ব্যাপক মানে আকারে তাকে ছড়িয়ে দেওয়া, তার সৃষ্টি, তার সৃজনশীল কর্ম, তার লেখালেখি, এগুলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, সেটির একটা অংশ হিসেবে কিন্তু যে পশ্চিমবঙ্গের পাঠকদের কাছে বই অ্যাভেলেবল করে দেওয়া। কারণ আমাদের এখান থেকে বই আমরা পাঠালে পারে সেই বইটার মূল্য অনেক বেড়ে যায়, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। কিন্তু বইটা যখন কলকাতা থেকে প্রকাশিত হবে তখন ন্যাচারালি এটা কলকাতার তাদের যে প্রাইসিং যেভাবে হয় সেভাবে বইটার মূল্য নির্ধারণ হবে এবং ন্যাচারালি বাংলাদেশের থেকে মানে ভারতে প্রিন্টিং খরচ অনেক কম, যে কারণে ওদের ওখানে বইয়ের মূল্য আমাদের থেকে তারা কম রাখতে পারে আর কি। আমরা মনে করি যে আমরা যারা হুমায়ুন আহমেদকে ধারণ করি তাদের জন্য এটি আনন্দের খবর যে হুমায়ুন আহমেদের লেখাটা আমরা ছড়িয়ে দিচ্ছি। পাশাপাশি হচ্ছে যে হুমায়ুন আহমেদের রচনাবলী, এটা ইতিমধ্যে 10টি খণ্ড প্রকাশিত হয়েছে। আমরা আশা করছি এই বছরের বইমেলায় আরো 2টি খণ্ড প্রকাশিত হবে এবং আগামী আমাদের যেটি পরিকল্পনা আছে যে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে তার বাকি খণ্ডগুলো আমরা প্রকাশ করে ফেলবো। সব খণ্ডগুলো মানে প্রকাশিত হয়ে গেলে যেটি হবে যে কেউ যখন হুমায়ুন আহমেদকে একসঙ্গে পেতে চাইবে, তার লেখাগুলোকে একটি জায়গায় পেতে চাইবে, তার জন্য সুবিধা হবে এই রচনাবলী সংগ্রহ করার বিষয়টি। প্রিয় দর্শক, হুমায়ুন আহমেদের প্রিয় পাঠ কক্ষ থেকে আমরা এখন এসেছি আমাদের স্টুডিওতে কিছু আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে দেশ বিদেশের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভক্ত, পাঠক এবং সমালোচকদের সাথে কথা বলবার জন্য। চলুন শুনে আসি হুমায়ুন আহমেদকে নিয়ে কেন তারা মুগ্ধ। হুমায়ুন আহমেদ আমাকে প্রথম মুগ্ধ করেছিলেন আমার যখন 14-15 বছর বয়স। শঙ্খনীল কারাগার যখন পড়ি তখন এটা পড়ার সময় মন্টুর যে বয়স ছিল মনে হতো যে আমার সেই বয়স এবং আমি সেই মন্টু। ধীরে ধীরে হুমায়ুন আহমেদের আরো কিছু বই পড়া যখন শুরু করি তখন নতুন একটা গদ্য ভাষা আমরা খুঁজে পাই, সেটা 80-র দশকে। এই মুগ্ধতাটা নানাভাবে তার সাথে আমার থাকে, নানাভাবেই আমি তাকে প্রায় 32 বছর ধরে দেখেছি। মুগ্ধতার বিষয়টা ছিল ব্যক্তিগতভাবে এই মানুষটার সাথে মেশার পরে যখন তার সেন্স অফ হিউমার এবং মানুষকে মুগ্ধ করবে, কোনো না কোনো ভাবে মানুষকে আনন্দিত করবে, সেটা তার লেখায় হোক বা তার চলচ্চিত্রে হোক বা তার নাটকে হোক বা ব্যক্তিগত আড্ডায় হোক। আমি হুমায়ুন আহমেদের ভক্ত হলাম এ কারণে যে তিনি কিন্তু সাহিত্যের উদ্দেশ্য কি যদি একেবারে তাত্ত্বিকভাবে বিচার করতে চান, জীবনের একটা উন্মোচন, জীবনের একটা উদ্বোধন, জীবনের একটা আনন্দদায়ক প্রতিফলন। আমরা জীবনকে সবসময় পরিশীলিত করার চেষ্টা করি, জীবনকে উন্নীত করার চেষ্টা করি।
তিনি কি তার সাহিত্যে সেটা করেননি? তিনি জীবনকে উন্নীত করেছেন, উদ্বুদ্ধ করেছেন মানুষের জীবনকে। এবং বাংলাদেশের কথা চিন্তা করুন, শুধু গ্রাম তো জীবন নয়, শহরের মফস্বল, এই যে পরিবর্তনশীল একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশে আমরা দেখছিলাম, যা অন্য লেখকদের মধ্যে, আমাদের বিশেষ করে বাংলাদেশের বা বাংলা সাহিত্যের লেখকদের মধ্যে ছিল না, তিনি সেটাকে কিন্তু নিয়ে আসতে পেরেছিলেন। এই যে পারাটা, এটা কি কম মূল্য? আমি তার সব লেখার সাথে হয়তো একমত হই না, সব লেখাকে আমি উত্তীর্ণও মনে করি না, কিন্তু তার মানে এই না তিনি তার অজস্র লেখার মধ্য দিয়ে সেটা আনতে পারেননি। তিনি কিন্তু তার অবস্থান থেকে এই যে সাহিত্যের ক্ষেত্রে এক ধরনের মুরুব্বিয়ানা আমাদের সমাজ ব্যবস্থায় এবং সাহিত্য জগতে বিদ্যমান ছিল, তা ভেঙে তিনি এসছেন। এটার সাথে আমি নিজেকেও এক ধরনের সম্পৃক্ততা অনুভব করি। আমি কোনো বাংলাদেশের সম্পাদকদের তোয়াক্কা করিনি, আমি কোনো সম্পাদকের কাছে লেখা নিয়ে যাইনি, কোন বিখ্যাত পত্রিকা কোন সাহিত্যপাতা আমার লেখা ছাপলো কি না ছাপলো আমিও কেয়ার করিনি কখনো। হুমায়ুন আহমেদ অনেকটা সেরকম ছিলেন, এটাও আর একটা কারণ তার ভক্ত হওয়া। আমি ওনার বিমুগ্ধ পাঠক এবং আমার কাছে মনে হয় উনি আন্ডাররেটেড বাংলাদেশে। সবাই একটা প্রবণতা থাকে কি যে হুমায়ুন আহমেদ তো উনি খুব ভালো লিখে, সুখ দুঃখের গল্প লিখে, খুব জনপ্রিয় লেখক, অনেক লেখার মধ্যে হিউমার থাকে, ভালো ক্যারেক্টার নির্মাণ করতে পারে, আর কিছু বলতে চায় না। বাট ইটস ভেরি রং। হুমায়ুন আহমেদের লেখার মধ্যে মানবিক বোধের যে স্ট্রং মেসেজ আছে হুমায়ুন আহমেদের লেখার মধ্যে। আপনি যদি শুধুমাত্র ওনার বৈজ্ঞানিক গল্প কাহিনীগুলো দেখেন, সেখানে আপনি দেখবেন অবিশ্বাস্য সব ব্যাপার আছে। এখানে যে মানুষের যে অন্যান্য প্রাণের প্রতি বা একটা যে জেনোফোবিয়া, সেই ব্যাপারগুলো আছে। এখানে আপনার মানুষের একটা নিজেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা, সেটা আছে। মানুষের মধ্যে যে একটা রূপান্তর আনার চেষ্টা, মানুষের ভালোটা তুলে ধরার চেষ্টা, একটা খারাপ মানুষের মধ্যে একটা ভালো জিনিস আছে, এবং মানুষের ভালোবাসার যে স্ট্রং মেসেজটা তার এখানে আছে, এটা কিন্তু আমরা অনেকে এড়িয়ে যাই। এটাকে আমরা চেষ্টা করা হয় বলার জন্য উনি জনপ্রিয় লেখক, জনপ্রিয় লেখক কখনো শক্তিশালী লেখক হতে পারে না, এটা খুবই ভুল ধারণা। আমি তার অন্ধভক্ত এবং আমি মনে করি সে অত্যন্ত আন্ডাররেটেড, সে খুবই পাওয়ারফুল লেখক। আমার হুমায়ুনের যে ব্যাপারটা সবচেয়ে বেশি আকর্ষণ করে, সেই ব্যাপারটা হলো এই যে হুমায়ুন আসলে এত বেশি চরিত্রবান লেখক এবং নিজে যা লেখেন, নিজে যা বলেন, এই বিষয়ে এত বেশি প্রত্যয়ী যে তাকে অন্য কারো কাছ থেকে আদতে এক লাইনও ধার করতে হয় না। এই অসামান্য ব্যক্তিত্ব আসলে হুমায়ুনের ক্ষেত্রে খুব বেশি চাও হয় না। হুমায়ুনের যাবতীয় ব্যাপার তার নিজের আবিষ্কার। তার মানে কি? তার মানে হলো জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের জনজীবন সম্পর্কে হুমায়ুনের তীক্ষ্ণ দৃষ্টি ছিল এবং আবিষ্কার ছিল, ওগুলোই তিনি লিখেছেন। মুশকিল হলো তিনি প্রায়শই তার সবচেয়ে সিরিয়াস লেখাগুলো এমন স্মুথ গল্পের ভঙ্গিতে লিখেছেন যে আমি গল্প পড়ে ফেলতে পারি ওই ব্যাপারগুলোতে নজর না দিয়েই। এটাই আসলে হুমায়ুন সম্পর্কে লিখতে গিয়ে আমার সবচেয়ে আগ্রহের জায়গা হয়ে উঠেছিল। আমার বেড়ে ওঠা হুমায়ুন আহমেদের যখন থেকে লেখক হিসেবে তাকে আমরা চিনতে শুরু করেছি, ঠিক ওই সময়টাতেই আমি পাঠক হয়ে উঠি। সুতরাং আমার প্রথম পঠন পাঠনের একজন সঙ্গী হুমায়ুন আহমেদ। তিনি আমার কাছে খুবই সাবলীল একজন লেখক, যিনি ঠিক আমি মনে মনে যা ভাবি এরকমটা দুম করে বলে ফেলতে পারেন। আমার কাছে ওই সময়টায় এমনই ছিল, কারণ তার প্রথম যে লেখাটি আমি পড়েছিলাম আমার আছে জল, আমার বয়স তখন 13, সম্ভবত 1985 সাল। সেখানে ঠিক 13-14 বছর বয়সী একটি মেয়ের কাহিনী, তো সেজন্য সাংঘাতিকভাবে ওটার মধ্যে ডুবে গিয়েছিলাম। সারা রাত আবেগী একটা সময় কেটেছিল, সোজা কথা কান্নাকাটি, হুলস্থুল। তো সব মিলিয়ে তখন সেই প্রথম বই থেকেই হুমায়ুন আহমেদের লেখার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে তারপর পড়তেই থাকি। হুমায়ুন আহমেদ আমার কাছে আকর্ষণীয় একজন লেখক। খুব ছোটবেলা থেকে হুমায়ুন আহমেদকে আমি পড়ছি এবং তার ছোট গল্প আমাকে একেবারে মন্ত্রমোহিত করে রেখেছিল দীর্ঘদিন। বড় হয়ে তার মোটামুটি সব গল্প, বিশেষ করে গল্প সমগ্র আমার পড়া হয়েছিল। তো হুমায়ুন আহমেদের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেটা হচ্ছে তার অসম্ভব মানবিক বোধ, এবং মানবিক বোধের এমন কিছু জায়গা তিনি আমাদেরকে নাড়িয়ে দিতে পারেন, সেটি আমার মনে হয় যে খুব কম লেখকের
আমাদের দেশে ক্ষমতা আছে, এবং হুমায়ুন আহমেদ প্রকৃত লেখকের সেই ক্ষমতাটি অর্জন করেছেন। হুমায়ুন আহমেদের লেখা পছন্দ করার অন্যতম প্রধান কারণ যেটা আমার কাছে মনে হয় যে দুটি ঘটনা ঘটে, একজন হচ্ছে পাঠক হিসেবে, একজন হচ্ছে লেখক হিসেবে। একজন দর্শক যখন একটি সিনেমা দেখে, অনেক সময় হয় না যে একটি সিনেমা দেখতে গিয়ে হঠাৎ করে মনে হয় যে এই সংলাপটা বা এই গল্পটা তো আমার, এরকম কিন্তু হয় যেটা আমি আসলে এভাবেই ভাবতাম, কিন্তু বেশিরভাগ সময় সেই ভাবনাটা আমরা বলতে পারি না। আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে লেখক, এই অর্থে লেখক যে গল্পগুলো আমাদের ভেতরে লেখা হতে থাকে। হয়তো কোনো দৃশ্য আমি দেখছি, সেটা আমার ভেতরে এক ধরনের গল্প তৈরি করছে, কিন্তু ফারাকের জায়গাটা হচ্ছে সেটি কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করে না। যারা প্রকাশ করতে পারে তারা আসলে আমাদের স্বীকৃত লেখক হয়ে ওঠেন। তো হুমায়ুন আহমেদের ব্যাপারটা হচ্ছে এখানে যে আমরা যখন তার গল্প পড়ি, মনে হয় যে এই গল্পটা আমার, এই অনুভবটা আমার, এবং যেটি আমি প্রকাশ করতে পারছি না উনি সেটি প্রকাশ করে দিয়েছেন। এই জায়গার কারণে হচ্ছে উনি আমার কিংবা আমাদের এত বেশি প্রিয় লেখক। এই কথা কি অস্বীকার করা সম্ভব যে আমাদের কৈশোরকাল, আমাদের শৈশবে বা আমরা যখন কলেজে পড়ি সেই সময়টাতেও হুমায়ুন আহমেদ ছাড়া আসলে আমরা বই পড়েছি 3 গোয়েন্দা, হুমায়ুন আহমেদ, এটাই তো ছিল আসলে আমাদের পড়ার সবচেয়ে বড় জায়গা। আরেকটা কথা হচ্ছে যে হুমায়ুন আহমেদকে নিয়ে যত রকম আলোচনাই হোক, হুমায়ুন আহমেদের মতো করে আসলে আমাদের বাংলাদেশে বাংলা সাহিত্যে আর কে এত বেশি পাঠকের কাছে পৌঁছাতে পেরেছে, পাঠকের মতো করে পাঠকের কথা বলেছে। আমার কাছে সেই দিক থেকে হুমায়ুন আহমেদ আমাদের কৈশোরকে খুব কালারফুল একটা কৈশোর দিয়েছে, সেটা হুমায়ুন আহমেদের লেখার জন্য সম্ভব হয়েছে। সম্ভবত তিনি আমাদের যুদ্ধ পরবর্তী একমাত্র লেখক যার প্রতিটি লেখাই, প্রতিটি প্রকাশিত লেখাই, মানে সেটা যে কোনো বিষয়ের উপর হতে পারে, গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, বা কোনো একটা চিঠি হতে পারে, একটা চিরকুট হতে পারে, সেটা দিলাই এটি আপনাকে পড়তে হবে। বাইরে থেকে দেখলে মনে হয় যে মানুষটাকে খুব এলেবেলে ধরনের একটা মানুষ। আমার কাছে মনে হতো না যে লেখালেখি নিয়ে তিনি খুব একটা এলেবেলে ছিলেন। আসলে আমার কাছে এই অংশটা তার ভালো লাগে, শুধু পাঠক হিসেবে না লেখক হিসেবে ভালো লাগে, যে এই ডেডিকেশনটা আসলে আমরা এখন অনেকেই হয়তো দিতে পারি না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি ডেডিকেশনে নাই, এলেবেলে মানুষ, লেখালেখি নিয়ে হয়তো খুব বেশি ভাবেন না। অনেকেই বলেন যে তিনি আরো সিরিয়াস কিছু লিখতে পারতেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তিনি হয়তো এই কথাগুলো শুনলে মনে মনে হাসতেন হয়তো, কারণ তিনি তার লেখা নিয়ে তার মতো করে সিরিয়াস। হুমায়ুন আহমেদের গদ্যের ক্ষেত্রে সম্ভবত এটাকে বলা যায় যে আপনি হয়তো আগের 10টা পৃষ্ঠা পড়েন নাই, ছিঁড়ে গিয়েছে, আপনি ওই 11তম পৃষ্ঠা থেকে যদি শুরু করেন আপনি আর ছাড়তে পারবেন না। তার যে এই খুচরো লেখাগুলো যে দৈনিক পত্রিকাতে বের হতো, এই সমস্ত লেখার প্রতিও মানুষের যে ভালোবাসা, যে আকৃষ্ট হয়ে ওঠা, এটা অভূতপূর্ব। হুমায়ুন আহমেদ কাটিয়েছেন এক বর্ণাঢ্য জীবন। ব্যক্তি জীবনে ছিলেন আড্ডাপ্রবণ, বন্ধু বৎসল। তার কাছের মানুষেরা আমাদের আয়োজনের জন্য স্মৃতিচারণ করেছেন এই অসামান্য মানুষটিকে ঘিরে। নুহাশপল্লীতে তার এক বন্ধু বিদেশ থেকে তার জন্য একটা স্কাল্পচার পাঠিয়েছে। এই স্কাল্পচারটা তিনি রাতের বেলা দেখাতে চান। রাত 1টার সময় তিনি টর্চ নিয়ে রওনা দিয়ে দিলেন সেই জঙ্গলের ভেতরে। আরো ছিল, নুহাশপল্লীতে অনেক কিছু করতো তিনি। সাজানো ভূতের আয়োজন করতেন, কিছু মানুষ, দুর্বল চিত্তের কিছু মানুষকে ভূত দেখাতেন। এগুলো হচ্ছে ভূতের অভিনয় করার তার কতগুলো চরিত্র ছিল, ভূত সাজানোর কতগুলো কৌশল ছিল তার। এই জিনিসগুলো বিভিন্ন সময় তিনি করতেন। স্যার আমাকে দ্বিতীয় মাথা হিসেবে একটা বই উৎসর্গ করেছিলেন, আমি জানতাম না সেটা। তো ওই দিন এরকম দক্ষিণ হাওয়ায় এমনি সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তো বইটা এরকম মলাটের প্যাকেট হয়ে আসলো, স্যার আমার হাতে মানে দিলেন। ওটা খুলে আমি তো বুঝতে পারছি, সবাই মিলে খুলছি, খুলে আমি না পড়ে ওর সামনে স্যার বলে উৎসর্গপত্র পড়ো। ওরে তো আমার মাথা খারাপ, কারণ দ্বিতীয় মাথা হিসেবে উনি আমাকে উৎসর্গ করেছিলেন। যেহেতু ওনার খাওয়া দাওয়া এগুলো একটু টেক কেয়ার করতাম আমি, তাই দ্বিতীয় মাতা হিসাবে আমাকে। ও আল্লাহ, ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর, এটা বলে বোঝা না। যতবারই মনে হয় আমার গায়ে কাটা দেয়। উনি একটা নাটকের শুটিং করছিলেন নুহাশপল্লীতে, সেখানে মিমি আপা মানে আফসানা মিমি কাজ করছিলেন। তো আমার নাটকের শো ছিল দর্পণের শরৎ শশীর 50তম শো। তো মিমি আপা সেটি করতেন, ফলে আমরা তার সাথে কথা বলতে গিয়েছিলাম। তখন আমার দেখা হলো হুমায়ুন আহমেদের সাথে। তো আমি পরেছিলাম একটি জর্জেটের ম্যাজেন্টা কালারের সালোয়ার কামিজ, ওড়না 3 পিস আর কি। তো খুব সামান্য সময়, সেদিন ভীষণ বৃষ্টি পড়ছিল, উনি হাঁটছিলেন, তখন শুটিং বন্ধ ছিল। ওনার সাথে আলাপ হলো, আমরা একটু খেতেও বসলাম ওনার সাথে, খেলাম এবং তারপর আমরা বিদায় নিয়ে চলে এলাম। এরপরে একটি সিনেমার জন্য উনি আমাকে ডেকেছিলেন, আমিও অবশ্যই গিয়েছিলাম খুব স্বাভাবিকভাবেই ওনার অফিসে। আমি গেলাম, তখন প্রথমে উনি আমাকে দেখে বললেন যে এটা বেশ 2 বছর পরে ডেকেছিলেন আর কি। তারপর বললেন যে
আপনার সাথে আমার যেদিন প্রথম দেখা হয় সেদিন আপনি এই এই রঙের জামা পরেছিলেন। তো সেটি আমার বেশ বিস্ময় লেগেছিল, কারণ হুমায়ুন আহমেদ ভীষণ বিখ্যাত একজন মানুষ, আমি খুবই ছোট একজন মানুষ, তিনি আমাকে এভাবে মনে রেখেছেন। আমার মনে হয় যে এটা ওনার আছে, উনি ভরকে দিতে পছন্দ করতেন মানুষকে। হুমায়ুন আহমেদের বর্ণাঢ্য কর্মজীবনের মূল্যায়ন করতে গিয়ে আমরা তার কথা সাহিত্য, চলচ্চিত্র ও গান নিয়ে কথা শুনেছি সংশ্লিষ্ট মানুষদের। নানা দিক থেকে সমালোচনা সহ তারা আলোকপাত করেছেন হুমায়ুন আহমেদের জীবন কর্মে। প্রথমেই আমরা শুনে নিচ্ছি সাহিত্য নিয়ে তাদের মূল্যায়ন। যদি শুধুমাত্র ওনার কথা সাহিত্য নিয়ে কথা বলি, তাহলে ওনার সত্যি একটা ওনার ভিতরে স্বকীয়তা ছিল। ওনার ভাষা, ওনার ঘটনার আবহ তৈরি করার যে ক্ষমতা, সেটা কিন্তু আসলে অনেক সাহিত্যিকের থেকে অনেক আলাদা। প্রত্যেক সাহিত্যিকেরই তো নিজস্ব কিছু স্টাইল থাকে, ওনার স্টাইলটি ওনারই। এটা সম্ভবত আমি যদি এখন অন্য কারোর সাথে তুলনা করি, তাহলে কিন্তু একইভাবে সবাই কিন্তু তৈরি করেন না একটা সিচুয়েশন, কিংবা লেখাটি একইভাবে উপস্থাপন করেন না। তো হুমায়ুন আহমেদের মধ্যে যেটি আমি দেখি, যদি অন্য সবার সাথে চিন্তা করে বলি, তা সেটি হচ্ছে যে নতুন কিছু সবসময় দেয়া পাঠককে। হয় উনি একটা নতুন কিছু লিখতেন, অথবা উনি পুরনো জিনিসকে নতুনভাবে উপস্থাপন করতেন। এখন লেখক হিসেবে বলতে চাই যে এই বিষয়টি ওনাকে সত্যি সবার মাঝখানে অনেকটা আলাদা করে দেখার মতো একটা ব্যাপার। হুমায়ুন আহমেদ একজন অসাধারণ গল্পকার। তিনি গল্প বানানো জানতেন, তিনি শব্দ নিয়ে খেলা করতে জানতেন, অফুরন্ত শব্দ ভাণ্ডার তার ছিল, এবং তিনি মানুষের আবেগকে নাড়া দেয় এই কৌশলটা তিনি খুব ভালো জানতেন। এই বিষয়টা অল্প বয়সী ছেলে মেয়েদের কাছে সবসময় জনপ্রিয় ছিল। যাদের বয়স অন্তত 12-13 থেকে শুরু করে 24-25 বছর বয়স পর্যন্ত, তারা সবসময় হুমায়ুন আহমেদকে পছন্দ করে যাবে। কিন্তু আমার মনে হয় যে এই পাঠকগুলো যখন আরেকটু বড় হয়ে যাবে, তখন তারা হুমায়ুন আহমেদের কাছ থেকে এই রসগুলো হয়তো ঠিক মতো পাবে না, এবং তার বেশিরভাগ, অন্তত 80% বইতে তার প্রধান চরিত্রে তরুণ তরুণীরা। তো কিশোর কিশোরী বা তরুণ তরুণীদের যাপিত জীবনের গল্প একজন প্রৌঢ় মধ্যবয়স্ক মানুষ খুব বেশি আগ্রহ নিয়ে পড়বে বলে আমার মনে হয় না, এবং সেটা তরুণ তরুণীদের কাছেই তিনি জনপ্রিয় থাকবেন, ছিলেনও। এই কৌশলটাই তিনি অবলম্বন করেছেন বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে উপন্যাসের পাঠক তরুণ তরুণীরাই, কারণ বয়স বাড়ার সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়ে যায়, পারিপার্শ্বিক ব্যস্ততা, পেশাগত ব্যস্ততা, এসবের কারণে মানুষ আর বড় উপন্যাস পড়তে পারে না। ওনার স্টোরি টেলিং এর ক্ষমতাটা এত তীব্র যে এটার আড়ালে যে ওনার অন্য অনেক ক্ষমতা আছে, একটা দান্দিকতা তৈরি করার, একটা অত্যাশ্চর্য পৃথিবীতে নিয়ে যাওয়ার, একটা ক্যারেক্টার বিল করার, একটা অন্তর্দ্বন্দ্ব মানুষের মধ্যে সেটাকে ফুটিয়ে তোলার, মানুষের সম্পর্কের টানাপোড়েন ফুটিয়ে তোলার, আমাদের সোশ্যাল ট্যাবুস গুলো ফুটিয়ে তোলার, আমাদের যে মানুষ হিসাবে সীমাবদ্ধতা আছে সেটাকে উন্মোচিত করার, এবং সেটা উন্মোচিত করার জন্য যে একটা ভালোবাসা, সেটার উপরেও যে একটা ভালোবাসা যে অত্যন্ত স্ট্রং একটা শক্তি, মানুষের ভেতরে আবেগ অনুভূতি যে অত্যন্ত স্ট্রং একটা বিষয়, এগুলিকে উনি এত অনায়াসে তুলে ধরেছেন। এবং আপনি যদি মুক্তিযুদ্ধ উপন্যাস বলেন, আপনি আমাকে বলেন তো জ্যোৎস্না এবং জননীর গল্প বা আগুনের পরশমণির গল্প কে লিখেছে? আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা কোনো লেখককে, দুর্বোধ্য লেখককে অস্বাভাবিক একটা মহত্ব অর্পণ করার চেষ্টা করি, যেমন এখন করা হয় আহমেদ ছফাকে নিয়ে। উনি যখন বেঁচে ছিলেন, আমি তো বিচিত্রা ছিলাম, সব লেখক সাহিত্যিককে দেখতাম, কখনো ওনাকে নিয়ে আমি কারো উচ্চ কণ্ঠ দেখি নাই। হঠাৎ করে গত 5 বছর যাবত দেখি আহমেদ ছফাকে একটা মহা লেখক বানিয়ে ফেলেছে সবাই। তো ভাই, এই মূল্যায়নটা উনি থাকার সময় করলেন না কেন? আমার কাছে এটা জেনুইন মনে হয় না। এক ধরনের কি ধরনের একটা প্রবণতা যেন থাকে, এমনি এত শক্তিশালী যে এটাকে স্বীকার করার মতো স্ট্রেংথ বহু লেখকের, বহু সমালোচকের নাই। তিনি কতগুলো জিনিস আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যেটা মানতেই চাইনি, আমরা যেটা সাহিত্যে আনতে পারা মানেই হলো। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার অগ্নিবালক নামে একটি উপন্যাস আছে, যেখানে আমি ভাই এবং বোনের মধ্যে যেটা ইনসেস্ট আপনারা বলতে পারেন, ইনসেস্টের ঘটনা সফলভাবে নিয়ে এসেছি, অনেক লেখকও বলেছেন। হুমায়ুন আহমেদ কিন্তু তার নন্দিত নরকে লক্ষ্য করে দেখবেন এই ব্যাপারটিও নিয়ে এসেছিলেন অন্যভাবে,
পরোক্ষভাবে, কিন্তু তিনি এনেছিলেন। আমি ওই লেখাটার মধ্যে তার জাত, লেখকের সততা দেখতে পেয়েছিলাম। আমি মনে করি বাংলা সাহিত্যে তিনি তার অবস্থান পাকাপোক্ত করেছেন নানা দিক থেকে। অনেকে বলবেন তিনি সিরিয়াস লেখক না। সিরিয়াস লেখক মানে কি? আমি সাহিত্য তত্ত্বের সমস্ত কিছু দিয়ে ভাষাকে তরিতাহত করা মানে সাহিত্য, এটাকে যদি ডেফিনেশন করি, আজীবনের আনন্দকে উদ্বোধন করা, উন্মোচিত করা সাহিত্য, যে কোনো ভাবে সংজ্ঞায়িত করেন না কেন, হ্যাঁ, তার ভাষায় হয়তো সেই তরিতাহত হওয়ার ব্যাপার নেই, বিদ্যুতায়িত হওয়ার ব্যাপার নেই, কিন্তু তিনি তা না করেও যদি জীবনকে বিদ্যুতায়িত করেন, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। আমি বরং মনে করি হুমায়ুন আহমেদকে শুধু জনপ্রিয় সাহিত্যিক হিসেবে বলাটা এক ধরনের অবমূল্যায়ন। লেখক হিসাবে হুমায়ুন আহমেদের সবচেয়ে বড় সমালোচনা হলো, আমি বলবো তার অপচয়। অপচয়টা এরকম যে বাংলাদেশের, হুমায়ুন আহমেদ নিজেই বলেছেন যে নাটকের কোনো সাহিত্য মূল্য নেই। তিনি নাটকের জনপ্রিয়তাকে সাহিত্যের মধ্যে নিয়ে আসতে গিয়ে, এবং আমি আমার একটি সেবচনে লিখেছিলাম যে বাংলাদেশের সাহিত্যের মূল্য বলে কিছু নেই, স্যালাইন তৈরির মতো আমরা নাটকের জনপ্রিয়তা, পত্রপত্রিকার জনপ্রিয়তা দিয়ে সাহিত্যকে বিচার করি। এই যে বিচারের পদ্ধতি করতে গিয়ে তাকে আমরা অনেকটা প্ররোচিত করেছি জনপ্রিয় অন্য অন্য দিকের দিকে মনোযোগ দিতে। এটাই তার অপচয়। তার জনপ্রিয়তা ব্যাখ্যার জন্য আমাদেরকে আসলে অন্যদিকে যেতে হবে, যেভাবে জনপ্রিয় সংস্কৃতি ব্যাখ্যা করা হয় সেদিকে আমাদের যেতে হবে। জনপ্রিয় সংস্কৃতির গোড়ার কথা হলো, আপনি যে ন্যারেটিভসটা হাজির করছেন, যে কাহিনীটা হাজির করছেন, যে চরিত্র হাজির করছেন, কিংবা সামগ্রিকভাবে একটা লেখার মধ্যে বা লেখাগুলোর মধ্যে যে ধরনের মনস্তত্ত্ব উপস্থাপিত হচ্ছে, তার সঙ্গে অন্তত মধ্যবিত্ত শিক্ষিত জনগোষ্ঠী যারা বই কিনে পড়ে কিংবা যারা অ্যামিউজমেন্ট অথবা অবসর বিনোদনের জন্য বইকে ব্যবহার করে, এদের সামগ্রিক মনস্তত্ত্বের একটা গড় নির্মাণ করা। তার মানে হলো আমাদের বলতে হবে যে হুমায়ুন কেন জনপ্রিয় ছিল, সেটা প্রেক্ষাপট আমি বললাম যে ওই সময়টাতে বইয়ের পড়ার বা বই পড়ে সময় কাটানোর একটা বাস্তবতা ছিল, যেটা এখন আর নেই। এখন ব্যাপারটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। তো ওই যে হুমায়ুনের সময় ওই ব্যাপারটা ঘটেছে, এর পরের ধাপে আমাকে বলতে হবে তাহলে হুমায়ুন বাংলাদেশের মধ্যবিত্ত জনগোষ্ঠীর গড় মনস্তত্ত্ব আবিষ্কার করতে পেরেছিলেন। এই হলো তার প্রথম ধাপ। এর পরের ধাপটা আরো গুরুত্বপূর্ণ, তিনি এটা উপস্থাপন করার জন্য অনুকূল শৈলী তৈরি করতে পেরেছিলেন। তো অনুকূল শৈলীটা কি? এক নাম্বার হলো গল্প বলা। তার মানে হুমায়ুন গল্প বলতে জানতেন। এই যে গল্প বলা, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় যে প্রত্যেকেই গল্প লেগে, প্রত্যেকে উপন্যাস লাগে, তার মানে তারা গল্প বলছে, ব্যাপারটা এরকম নয়। গল্প বলার ব্যাপারটা ভিন্ন। ন্যারেট করা, একটা টেইল ন্যারেট করে যাওয়া, হুমায়ুনের ভঙ্গি ছিল এটা, যে হুমায়ুন গল্প লিখতেন না, গল্প বলতেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে যদি আপনি দেখেন যে হুমায়ুন চরিত্র তৈরি করতেন কিভাবে, এবং হুমায়ুন একটা পারিবারিক কাহিনী লিখতেন, পারিবারিক গণ্ডির মধ্যে লিখতেন, যেটা মধ্যবিত্ত, যে মধ্যবিত্ত সাধারণত নিজেকে কেন্দ্র করে ভাবতে অভ্যস্ত, নিজের সুখ দুঃখ আমোদ আকাঙ্ক্ষা কিংবা অপূরিত যে স্বপ্নগুলো আছে সেগুলো এক ধরনের রূপায়ণ দেখতে অভ্যস্ত। হুমায়ুনের লেখায় কিন্তু এই ব্যাপারগুলো খুব জোরালো ভাবে ছিল। আমি আবার বলছি, ছিল এই জন্য জনপ্রিয় হয়েছে, এটা বলার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো হুমায়ুনকে এগুলো আবিষ্কার করতে হয়েছে। তৃতীয় যে কথাটা আমি বলবো হুমায়ুনের এই জনপ্রিয়তার ব্যাখ্যা হিসেবে, সেটা হলো এই যে জনপ্রিয় জনরাগুলোর কতগুলো ক্যাটাগরি আছে। যেমন ধরা যাক সায়েন্স ফিকশন, যেমন ধরা যাক গোয়েন্দা গল্প, যেমন ধরা যাক একটা আকর্ষণীয় চরিত্র প্রতিমা তৈরি করে সেটাকে ধারাবাহিক একটা কাহিনীর মধ্য দিয়ে অনবরত হাজির করতে পারা, যাতে আগের পর্ব পড়েছে এমন পাঠক পরের পর্বের জন্য মুখিয়ে থাকে। এটা হুমায়ুনের মধ্যে প্রবল ভাবে ছিল, এবং এতটাই ছিল যে আমরা বলতে পারি সারা পৃথিবীতে জনপ্রিয় সাহিত্যিকদের হাতে 2-4টা কলা কৌশল থাকে, 2-4টা টেকনিক বা মারণাস্ত্র থাকে, কিন্তু হুমায়ুনের হাতে ছিল সম্ভবত অন্য প্রায় যে কোনো লেখকের চেয়ে অনেক বেশি মারণাস্ত্র। হুমায়ুন কাজ করেছেন অনেক বেশি ক্যাটাগরিতে। ফলে হুমায়ুন যে প্রায় অবিশ্বাস্য রকমের জনপ্রিয় হয়ে উঠেছিলেন অন্য যে কাউকে ছাড়িয়ে, তার যথেষ্ট পরিমাণ কারিগরি, যথেষ্ট পরিমাণ সক্ষমতা
তার লেখালেখির মধ্যে ছিল। হুমায়ুন আহমেদকে যদি আমরা খেয়াল করে পড়তে যাই, আমাদের মনে হবে যে হুমায়ুন আহমেদ যেন এটা নিজের, কিন্তু আমরা একটু খেয়াল করলে বাংলা সাহিত্যের পাঠক যদি হই, আমরা দেখবো যে তিনি মানিক বন্দ্যোপাধ্যায়ের থেকে সেই বিষয়টি নিয়েছেন। তার ছোট ছোট গদ্য লেখার যে প্রবণতা, সেটি তিনি বিমল করের কাছ থেকে নিয়েছেন এবং তিনি সেটি সাক্ষাৎকারেও বলেছেন। হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালের লেখকদের মধ্যে অনেককেই আসলে অনুসরণ করেছেন। বিশেষ করে বাংলার যে রসসাহিত্য বা হাসির গল্প বা হাসির যে নানান উপাদান আমাদের জীবন এবং সমাজে ছড়িয়ে আছে, সেটি কিন্তু হুমায়ুন আহমেদ যেভাবে ব্যবহার করেছেন তার নিজের মতো, সেটি আসলে অনেকের ক্ষেত্রেই আমরা তার অভাব দেখতে পাই। অনেক লেখক আছেন যে তাদের মধ্যে এই হাস্যরসের ব্যাপারটাই নেই। মাহমুদুল হক আমাদের বাংলাদেশের বিশিষ্ট লেখক, তার সম্পর্কে বলেছিলেন যে উনি এত ভালো লেখক, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওনার মধ্যে কোনো হিউমার নেই। এবং পশ্চিমবঙ্গের জায়গা থেকে যদি দেখি, তাহলে দেখবো যে ওখানের একজন বিখ্যাত লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়, তার সম্পর্কে অন্যরা বলেন যে শ্যামল গঙ্গোপাধ্যায় অসম্ভব রকমের সেন্স অফ হিউমার সম্পন্ন লেখক। কিন্তু শ্যামল গঙ্গোপাধ্যায়ের সেন্স অফ হিউমার সৃষ্টি করা ছোট গল্প বা উপন্যাসে যেভাবে, হুমায়ুন আহমেদের থেকে একেবারেই আলাদা। এবং হুমায়ুন আহমেদ আমাদের বাংলাদেশের সাহিত্যের ধারায় এতই অনন্য যে হুমায়ুন আহমেদের হাস্যরসের যে হুমায়ুনীয় ধারা, সেটি প্রায় অননুকরণীয়। সেটি কেউ যদি লিখতে যায়, সেটি আসলে হুমায়ুন আহমেদীয় আসলে হয়ে যাবে। তো হুমায়ুন আহমেদীয় বা হুমায়ুনীয় এই ব্যাপারটি তার যে লেখা, তার লেখার ভঙ্গি, তার লেখার যে ধরন, তার লেখার যে কারুকৃতি, সেটার মধ্যে ভীষণভাবে হুমায়ুন আহমেদের ছোট গল্প যদি আমরা পড়ি, আমরা সত্যি বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা রত্নভাণ্ডার আমরা খুঁজে পাবো। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হুমায়ুন আহমেদের ছোট গল্পের যে সমগ্রটা, ওটির এডিশন আমার মনে হয় সবচেয়ে কম হয়েছে এই অর্থে, যেটা সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল। কারণ হুমায়ুন আহমেদ বলতেই মানুষ আসলে হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে পছন্দ করে। সেখানে ছোট গল্পের জগতে হুমায়ুন আহমেদের যে একটা বিশেষ রাজ্য এবং রাজত্ব আছে, আমরা অনেকেই এখন পর্যন্ত আসলে সেই রাজ্যে প্রবেশ করতে আগ্রহ দেখায়নি। আমি পাঠক হিসেবে সবসময় একটি ভালো সাহিত্য পড়তে চাই, পড়ি। এবং অনেকেই বলে থাকেন যে আপনি একটা খারাপ বই না পড়লে ভালো বই পড়ছেন, বুঝবেন কি করে। আমি এরকম মনে করি না। আমার জীবনের সময় ভীষণ কম। আমি যতটুকু পড়তে পারবো, যেগুলো ভালো সাহিত্য হিসেবে বিবেচিত বা বলছেন অনেকে, সেইগুলোই আমি পড়বার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমি মনে করি না যে একটা টার্গেট গ্রুপের জন্য হুমায়ুন আহমেদ লিখেছেন। তিনি কিন্তু অনেক লেখা আছে তার, ধরেন শঙ্খনীল কারাগার, এগুলোকে উনি আসলে ঠিক করে লিখেছেন আমার মনে হয় না। আমার মনে হয় যে এই লেখাগুলো আসলে শঙ্খনীল কারাগার তো একটা মাঝবয়সী মানুষের, কতগুলো মাঝবয়সী মানুষের দেখবার জায়গা, তাদেরকে আরেকজনের দৃষ্টিতে দেখবার জায়গা। আমি মনে করি যে একজন লেখককে বলবার ক্ষেত্রে, লেখাকে আরো অ্যানালিসিস করার জন্য আরো অনেক গভীরভাবে দেখা প্রয়োজন আছে। আবার যেমন এরকমও বলা হয়ে থাকে যে হুমায়ুন আহমেদ পাঠককুল তৈরি করেছিলেন। আমি মনে করি যে পাঠককুল তৈরি থাকে, দিতে জানতে হয় কিভাবে। তো সেই জায়গায় হয়তো মার্কেটিং এর কোয়েশ্চেন চলে আসে। হুমায়ুন আহমেদের বেশিরভাগ সায়েন্স ফিকশন হচ্ছে স্পেস নিয়ে, স্পেস, ভিন গ্রহ থেকে আসা কেউ, কিছু গাণিতিক ব্যাপারও আছে। হুমায়ুন আহমেদ তো নিজে সায়েন্সের টিচার ছিলেন, বিদেশে গিয়েও সায়েন্স নিয়ে উনি পড়াশোনা করছেন। সব মিলায়ে সায়েন্সের সঙ্গে ওনার একটা নিয়মিত যোগাযোগ ছিল। সেই জায়গা থেকে উনি সায়েন্স ফিকশন লিখছেন, কিন্তু সায়েন্স ফিকশনের মূল বিষয়টা আসলে ফিকশন, মোস্টলি ফিকশন, দেন সায়েন্স। সায়েন্সের চাইতে ফিকশনটা হচ্ছে এখানে মুখ্য বিষয়, গৌণ বিষয় হচ্ছে সায়েন্স। এটা রাশান যারা সায়েন্স ফিকশন লিখছেন, আসিমভ বা আমরা যদি জুল ভার্নের কথা বলি, মোস্টলি ফিকশন। তো হুমায়ুন আহমেদও মোস্টলি ফিকশন করছেন। ওনার অন্যান্য যে সমস্ত ফিকশন আছে সেগুলোর মধ্যে যে একটা মানবিক রিলেশন, সংলাপ বলা, যে গদ্যে উনি গল্প শুরু করেন, সেগুলোর সবই আছে। আবার সায়েন্সও আছে, দুইটা ব্যাপারই আছে আর কি। সায়েন্স ফিকশন তো কে আমরা অনেকেই মূলধারার সাহিত্যের মধ্যে রাখি না, আলাদা একটা জনরা হিসেবে দেখি আর কি। যারা সাধারণ একটা জনরা হিসেবে চিহ্নিত করে আমরা যেসব উপন্যাস লিখি, সেই একজন লেখক হিসেবে হুমায়ুন আহমেদ সায়েন্স ফিকশনকে অনেক গুরুত্ব দিয়ে লিখছেন। হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন লেখাটা আমার নিজের লেখার ক্ষেত্রেও একটা মোটিভেশনের মতো কাজ করছে আর কি। হুমায়ুন আহমেদের সাহিত্যের মধ্যে আমি যেভাবে সাহিত্যকে দেখি, একটা হচ্ছে সাহিত্যের মধ্যে কি থাকে, গদ্য থাকে। একটা উপন্যাসের মধ্যে গদ্য থাকে, গল্প বলার একটা ভঙ্গি থাকে, সেটা হুমায়ুন আহমেদের খুবই ভালো। তারপর আমি যদি বলি উপন্যাসের মধ্যে ক্যারেক্টার থাকে, তো ক্যারেক্টার বিল্ড আপে দেখা যায় যে হুমায়ুন আহমেদের ওই অর্থে মনোযোগ বা অবদান নাই। ওনার ক্যারেক্টার গুলো তো প্রায় একই রকম, কাছাকাছি রকম, একটু মিস্ট্রি আছে, হিমু বা মিসির আলীর মধ্যে একটু মিস্ট্রি আছে। অর্থাৎ
একটু মিস্ট্রি, একটু রসিকতা বা রস, সাহিত্য তো মোস্টলি রস, কিন্তু এই যে রস করা একটু এই রসের সঙ্গে একটু মিস্ট্রি, এরকম মানে হুমায়ুন আহমেদ আমি মনে করি চাইলে আরো ভালো লিখতে পারতেন, কিন্তু উনি লেখেন নাই। হয়তো বাজারে বই বিক্রির সঙ্গে ওনার একটা কোনো কিছু মেন্টাল একটা যোগাযোগ তৈরি হয়ে গেছিল। তবে হুমায়ুন আহমেদকে আমি প্রতিভাবান মনে করি। লেখক কি লিখবে সেটার উপর তার পাঠক গোষ্ঠী তৈরি হবে। ফলে সুনির্দিষ্ট কোনো ব্যাপার নাই যে কোন ঘটনা দিয়ে আমরা বুঝতে পারবো যে এই লেখা দীর্ঘস্থায়ী হবে বা হবে না। হুমায়ুন আহমেদের একটা গুরুত্ব হলো যে উনি আমাদের এখানে যে সিরিয়াস শিল্প সাহিত্য করার মধ্যে যে সিরিয়াসনেস, সেটাকে উনি ভেঙে দিছে, যে সহজ সাহিত্য করা যায়, সহজ ভাষায় সহজ গদ্যে সাহিত্য করা যায়, বা কলকাতার ভাষা থেকে আমাদের যে মুক্তি সেগুলো ঘটাইছেন উনি। অনেক গুরুত্ব আছে ওনার গুরুত্বের মধ্যে প্রধান গুরুত্ব হচ্ছে ওনার বই বিক্রি হয়েছে, এরপরে ওনার অন্যান্য গুরুত্ব। হুমায়ুন আহমেদের লেখার যে জায়গাগুলোতে তার ইউনিকনেস, যেগুলোর কারণে তিনি সবার থেকে আলাদা, যেগুলোতে তার প্যারালাল কেউ নেই, এগুলোকে আমরা আসলে লোকেট করি নাই। এই অর্থে যে এগুলোকে আলাদা আলাদা করে ধরে এই বিষয়গুলোকে আমরা স্পেশালি যে ইভ্যালুয়েট করা, বিশেষ মূল্যায়ন, সেটা আমরা করি। উদাহরণ দিই, যেমন ধরেন যে ভৌতিক বা আধি ভৌতিক লেখা, সাইকোলজিক্যাল থ্রিলার, মিসির আলী ধরেন, বা মিসির আলী ছাড়াও কিছু ভূত প্রেতের লেখা আছে, জিনদের নিয়ে লেখা আছে। এইসব লেখায় আর কেউ কি আছে হুমায়ুন আহমেদের মতন বাংলা সাহিত্যে? নাই। সাইফাই ধরেন, সায়েন্স ফিকশন, আপনি বিদেশি সায়েন্স ফিকশনের ছায়া বাদে নিজস্ব আইডিয়া থেকে সায়েন্স ফিকশন লেখা, এটা হুমায়ুন আহমেদ ছাড়া আর কে লিখেছে? হুমায়ুন আহমেদের আগে কে লিখেছে? আগে কেউ লেখেনি। এরপরে যদি কেউ লিখেও থাকে সেটাও মানে হুমায়ুন আহমেদের লেভেলের না। তারপরে ধরেন স্পেকুলেটিভ ফিকশন, যখন আমরা বলি স্পেকুলেটিভ ফিকশন বলতে কিন্তু শুধু সাইফাই না, শুধু গথিক না। স্পেকুলেটিভ ফিকশন বলতে সবকিছু, ডিস্টোপিয়ান সাইফাই হতে পারে, তারপর সিরিয়াল কিলার হতে পারে। আমার এখন একটার কথা মনে পড়ছে, যেমন ধরেন যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, একটা লোক তার স্ত্রীকে খুন করে এবং লাশ কুটি কুটি করে কেটে চায়। ওই ধরনের বইগুলো, উপন্যাসগুলো, সেগুলোতে আপনি হুমায়ুন আহমেদের প্যারালাল কাউকে পাবেন না। এই ধরনের লেখা নাই, বাংলা সাহিত্যে নাই। ইভ্যালুয়েশন, স্পেসিফিক্যালি ইভ্যালুয়েশন করার জায়গায় আমরা পিছিয়ে আছি। আমরা হুমায়ুন আহমেদের ওই জায়গাগুলোকে জাস্টিফাই করি নাই। আমরা তাকে দেখি অনেক অসম্ভব পপুলার একজন লেখক, যার বই হটকেকের মতন বিক্রি হয়, একটা মেলায় 50টা মুদ্রণ হয়ে যাচ্ছে, উনি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি শিক্ষকতা বাদ দিয়ে শুধু লিখে পেশা করছেন। এই জিনিসগুলো, এই গ্ল্যামার গুলো তার জীবনের, তার ব্যক্তিগত যে কাজগুলো, যেমন নুহাশ পল্লীর কথা বলেন, তার ফিল্ম বানানোর, এগুলো নিয়ে আমরা অনেক কথা। প্রথমটা হচ্ছে সেন্স অফ হিউমার অ্যামেজিং, দ্বিতীয় হচ্ছে ওনার সংলাপ মানে কি বলবো, এটা আমার কাছে আনবিলিভেবল মনে হয়, আউট অফ দ্য ওয়ার্ল্ড মনে হয়। মানে সংলাপের মতো এত টাচি, এত দারুণ সংলাপ আসলে খুবই কম আমি দেখেছি। আর এর বাইরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে খুব সহজে খুব কঠিন কথাটা বলে ফেলার অসম্ভব এক ক্ষমতা ওনার রয়েছে। এত সহজে যে এত কঠিন কথা, এত কঠিন অনুভবকে প্রকাশ করা যায়, এবং সেটি হয় না যে আমরা সবাই অনেক বেশি বলতে চাই আমাদের অনুভবটা প্রকাশ করার জন্য, কিন্তু উনি এত অল্পতে এত গভীর অনুভবগুলো প্রকাশ করেছেন এবং সেগুলো অসংখ্য মানুষের কাছে মনে হয়েছে যে এটি আমারই অনুভব। এটি ওনার সবচেয়ে বড় ক্ষমতা। হুমায়ুন আহমেদের বিশাল পাঠকপ্রিয়তা রয়েছে, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে আমাদের দেশের বোদ্ধারা ঠিক ওরকমভাবে ওনাকে হয়তো মূল্যায়ন করতে চান না। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সেন্স থেকে উনি অনেকটাই অবমূল্যায়িত রয়ে গেছেন, ওনার আরও বেশি মূল্যায়িত হওয়ার কথা ছিল। এবং আমার কাছে মনে হয় যে উনি সামনের দিনগুলোতে, অনেকেই হয়তো আশঙ্কা করেছিলেন যে উনি ওনার মৃত্যুর পর ওনার সাহিত্য টিকে থাকবে কিনা, বা নানান কথা, এটা আমরা শুনতে পাই সবার ক্ষেত্রেই, কিন্তু আমার এই বিশ্বাসটা ছিল, সবসময় মনে হতো যে সময় যত যাবে তত ওনার সাহিত্য আরও বেশি আমাদের প্রয়োজনীয় হয়ে উঠবে, অনেক বেশি মূল্যায়িত হবে এবং গ্রহণযোগ্য হবে। তো আমার কাছে এটা দৃঢ় বিশ্বাস এখনও পর্যন্ত যে হুমায়ুন আহমেদকে আমি মনে করি যে আমাদের স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম সেরা লেখক, কিন্তু তার যতটা বিস্তৃত পরিসরে আমি বলছি যে যারা কিনা সাহিত্য সমালোচক, বোদ্ধা, তাদের কাছে তার যতটা গ্রহণযোগ্যতা পাওয়ার কথা ছিল সেটি যে কারণে হয়নি, সেটি আস্তে আস্তে স্তিমিত হয়ে আসবে, বরং উনি আরও বেশি ঔজ্জ্বল্য ছড়াবেন আমাদের এই শুধুমাত্র পাঠকদের মধ্যে না, সমালোচক এবং বোদ্ধাদের মধ্যে উনি অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবেন সামনের দিনগুলোতে। হুমায়ুন আহমেদ অসামান্য কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন। সর্বশেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা প্রমাণ করে চলচ্চিত্রকার হিসেবে তিনি অনেক বেশি পরিণত হয়ে উঠছিলেন। এর আগে তার গল্প কিংবা উপন্যাস অবলম্বনেও নির্মিত হয়েছে চলচ্চিত্র। চলুন জেনে নেই চলচ্চিত্র নিয়ে আরেকজন চলচ্চিত্রকার কি বলছেন। টার্গেট গ্রুপকে উপলক্ষ করেই তিনি তার সমস্ত কাজ করতেন, সেটা বই লেখা হোক বা নাটক সিনেমা বানানো হোক। কারা টেলিভিশন দেখে সেই শ্রেণীর মানুষ কিসে বিনোদিত হবে
সেটা চিন্তা করেই তিনি টেলিভিশনে তার নাটকগুলোর বিষয়বস্তু ঠিক করেছিলেন। তার টেলিভিশন নাটকগুলো দুই ভাগে বিভক্ত আমি বলি। একটা সময় যখন বাংলাদেশ টেলিভিশন থেকে তার নাটক প্রচার হতো, বাংলাদেশ টেলিভিশনের প্রযোজকরা যে নাটকগুলো করেছিলেন সেই নাটকগুলোর যে মান, পরিচালনার কৌশল এবং শৈলী এবং তার নিজের আমলে এসে যেগুলো হলো সেগুলো ভিন্ন রকমের, সেগুলো অনেক বেশি হাস্য কৌতুকে ভরা। তিনি আসলে আনন্দ দেবারই চেষ্টা করতেন। তার প্রথম ছবি ছিল শঙ্খনীল কারাগার, তার পাণ্ডুলিপি থেকে এটা চলচ্চিত্র করা হয়েছিল সরকারি অনুদানে। এটা দেখে তিনি সন্তুষ্ট হন নাই। পরবর্তীতে তিনি নিজে সিনেমা বানান আগুনের পরশমণি। এই আগুনের পরশমণি যখন বানান তখন সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এবং এই ছবিটা তিনি যথেষ্ট পরিশ্রম করে বানিয়েছিলেন। এরপরে তার ছবির মধ্যে শ্রাবণ মেঘের দিনে মূলত সঙ্গীত প্রধান, এখানে কতগুলো গানকে তিনি উপজীব্য করে এই চলচ্চিত্রটা বানিয়েছিলেন। খুব সাধারণ কাহিনী, কিন্তু গানগুলো জানেন যে চলচ্চিত্রে আসলে সুন্দর গান থাকলে মানুষ সিনেমাগুলো দেখে। এই গানগুলোকে কেন্দ্র করে এই ছবিটা তিনি বানান এবং অনেক দর্শক প্রিয়তা পায়। এরপরে তার আরো দুটো দুর্বল ছবি আছে, দুই দুয়ারি, 9 নম্বর। তবে শেষ ছবিটা ছিল ঘেটুপুত্র কমলা। এই ছবিতে তিনি অনেক চমৎকার চমৎকার চলচ্চিত্র ভাষা উপস্থাপন করেছিলেন। এখানে এসে আমরা একজন ম্যাচিউর চলচ্চিত্রকারকে পাই। হুমায়ূন আহমেদের লেখা নিয়ে কিন্তু চলচ্চিত্র আগে হয়েছিল, শঙ্খনীল কারাগার হয়েছিল, নিরন্তর যেটা জনম জনম উপন্যাস থেকে, বা বেলাল আহমেদ একটা ছবি করেছিলেন ওনার যেটা নন্দিত নরকে নিয়ে, তো ওগুলোও দেখেছি। তারপরে যখন উনি শ্রাবণ মেঘের দিন, যদিও ওনার ওইভাবে উপন্যাসের আঙ্গিকে করা না, বা আমার আছে জল, এটা উপন্যাস থেকে করা, উপন্যাসটা আগে পড়া ছিল আমার, সেখান থেকে আমি দেখেছিলাম ওটা। তারপর স্পেশালি আমি বলবো যেটার কথা শ্যামল ছায়া, বা পরে এসে ঘেটুপুত্র কমলার কথা আমি স্পেশালি বলবো যে ঘেটুপুত্র কমলার সময় বোঝা গেছে যে ওনার উপর একটা ওইরকম মানসিক চাপের জায়গাটা হয়তো ছিল। তাহলে যারা পর্দার সামনে কাজ করে তাদের যত সময় যায় তাদের জন্য আতঙ্কের হয়ে ওঠে, কিন্তু যারা পর্দার পিছনের তাদের জন্য অভিজ্ঞতা যত বাড়ে কাজগুলো তত পরিণত হয়। নির্মাতা হুমায়ূন আহমেদ উনি যখন এই তাগিদটা অনুভব করলেন যে ওনার লেখা নিয়ে উনি বানাবেন, এটা অবশ্যই ওনার একটা নিজের চিন্তার একটা জগৎ বা জায়গা হয়তো ছিল। ওখান থেকে হ্যাঁ ভালো কিছু নির্মাণ আছে, খুবই ভালো, কিন্তু অনেক কিছু বোঝা গেছে যে ওনার কাজ করার সময় কিছু সীমাবদ্ধতার জায়গাগুলোও কিন্তু স্ক্রিনে এসেছে। তবে উনি আমাদের মাঝে আরও কিছুদিন বেঁচে থাকা দরকার ছিল, আরও ভালো কিছু চলচ্চিত্র তার কাছ থেকে পেতে পারতাম আমরা। তারপর যেটা পেয়েছি এটা আমার মনে হয় যে এমন সময় আসবে সামনে যে আরও অনেক বেশি হুমায়ূন আহমেদকে নিয়ে যেমন গবেষণা হচ্ছে, চলচ্চিত্রের হুমায়ূন আহমেদকে নিয়ে অনেক গবেষণা হবে, এটা আমার বিশ্বাস। হুমায়ূন আহমেদ অসাধারণ সব গান ব্যবহার করেছেন তার চলচ্চিত্রে। কোনো কোনো গান তার নিজের লেখা, কোনো কোনো গান তিনি নিয়েছেন মরমী সাধকদের গান থেকে। চলুন হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের গানের একটি পর্যালোচনা আমরা শুনে নিই। হুমায়ূন আহমেদ অল্প কয়েকটা গানে তিনি যা দিয়ে গেছেন, আমরা 2 দশকে 5 শতাধিক গান লিখেও তার ধারে কাছে যেতে পারি নাই। তিনি যে গানটা লিখলেন, যেমন তুমি চলে এসো এক বর্ষায়, বা চাঁদনি বছর রাইতে, বা একটা ছিল সোনার কন্যা, এই যে গানগুলো, বা দুই দুয়ারি সিনেমার যে গান, যতগুলো গান আছে সব গানগুলোই ছোট ছোট গান, 6 লাইন 8 লাইন সর্বোচ্চ 10 লাইনের গান, এবং সেই গানের ভেতরে তিনি যা দিয়েছেন সেটা অসামান্য। আমার সৌভাগ্য হয়েছে কবি আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, আবু হাসান শাহরিয়ার, মারজুক রাসেল, রফিকুল ইসলাম শিবলি, আলফ্রেড খোকন, এরকম কবিদের গান করার সৌভাগ্য আমার হয়েছে। তো আমার খুব লোভ ছিল যে আমি হুমায়ুন স্যারের গান করব। তার যে সারল্য, তার জীবনবোধ, তার গানের ভেতরে সেটা স্পষ্ট। তার সাহিত্যে যেরকম আমরা মধ্যবিত্তদেরকে দেখেছি, মধ্যবিত্তের বিরহ বেদনাটাই সবচেয়ে খাঁটি, তো সেই ব্যাপারটা তিনি ধরতে পেরেছিলেন। তার গানের ভেতরে সেই হাহাকারটা ছিল। তারা চলচ্চিত্রের গানের চয়েস করার জায়গাটা, সেটা যে সব গান ওনার গান তা না, যে লোকগীতি যেটা আমাদের পল্লীর গান যেগুলো, বা উনি যে অঞ্চলের থেকে এসছেন, যে ভাটিয়ালি গান বা বিভিন্ন মহতের গান, দূরবীন শাহীকে আসলে উনি কিন্তু উঠিয়ে এনেছিলেন, বা বিভিন্ন শাহ আব্দুল করিমের কথা বলবো, যে এসব মহৎদেরকে কিন্তু উনি উঠিয়ে এনেছিলেন। তার আগে কিন্তু ওই অর্থে মানুষ নাম জানতো না। কুদুস বয়াতি, বারি সিদ্দিকী,
তারা সবাই কিন্তু হুমায়ুন আহমেদের হাত ধরে এসেছিলেন। তো ওই জায়গা থেকে উনি এটা করতে পারতেন, এবং উনি বেঁচে থাকলে হয়তো আরও অনেক বাউল শিল্পী যারা আছেন, যারা ওই অর্থে প্রদীপের আলোর নিচে আসতে পারেননি, তারা আসতে পারতেন বলে আমার বিশ্বাস। হুমায়ুন আহমেদের লেখা অন্তত 4 দশক ধরে মাতিয়ে রেখেছে বাঙালি পাঠকদের। অনেকে অনুপ্রাণিত হয়েছেন তার সাহিত্যকর্ম থেকে, অনেকে হয়ে উঠতে চেয়েছেন হুমায়ুন আহমেদের মতো লেখক। এই প্রবণতাকে কিভাবে দেখেন, কিংবা আপনি আসলে হুমায়ুন আহমেদের লেখালেখি থেকে, তার রচনার গুণ থেকে কোন বিষয়গুলো নিয়েছেন? আমি একটা ফর্মে কাজ করার সময় উনি আমার মাথার মধ্যে থাকেন, সেটা হচ্ছে ছোট গল্প। ওনার ছোট গল্প তখন পড়েছি চমকের মতো, যখন একটা গল্পের বই হাতে এসেছে, যে প্রত্যেকটা পড়ার পর কিছুক্ষণ ঝিম মেরে থাকতে হয় যে এটা কি হলো। পাঠক হিসাবে ওরকম একটা চমক ছিল সবসময় আমার কাছে। কিন্তু এখন যদি ভাবি যে আমি নিজে যখন গল্প লিখি, তাহলে ওনার গল্পগুলো কিরকম, যদি 2000 শব্দের গল্প হয়, সেখান থেকে একটি শব্দ কেটে বাদ দেওয়া যায় না, প্রত্যেকটা শব্দ অপরিহার্য। তো এই যে লেখার টান এবং অপ্রয়োজনীয় কিছু না লিখে অনেক কিছু বলে ফেলা, এই ভয়ানক শক্তিটা ওনার মধ্যে আমি লক্ষ্য করি, যেটা সবসময় অনুকরণীয় মনে করি। আমি হুমায়ুন আহমেদ থেকে কিছুই নেওয়ার চেষ্টা করি নাই, ওনার কাছে কিছু নেওয়া সম্ভব না। উনি যেভাবে হিউমার করে এটা নেওয়া অসম্ভব। আমি দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ শ্রেণীর হুমায়ুন আহমেদ হতে চাই নাই। তবে আমার একটা জিনিস রাগ লাগতো কি, ওনার লেখা পড়ে টরে উনি এত সুন্দর করে গল্প বলতে পারেন, আমি কেন পারবো না, এটা আমার খুবই রাগ লাগতো নিজের উপর। তারপরে আমি যখন বিদেশ থেকে এসে আবার যখন লেখালেখি শুরু করলাম, আমার কাছে মনে হয় আমি গল্পটা এখন একটু সহজে বলতে পারি। এটা হয়তো ওনারটা পড়ে পড়ে কিছুটা আমার মধ্যে কাজ করেছে জিনিসটা, কিন্তু লেখার স্টাইল আমি মনে করি ভিন্ন। এখন অনেকেই লেখেন, তাদের মধ্যে দুইটা প্রবণতা আছে। একটা হলো হুমায়ুন আহমেদের মতো লিখছেন, অথবা সচেতনভাবে হুমায়ুন আহমেদের মতো লিখছেন না। তো এই যে একটা ল্যান্ডমার্ক তৈরি করা, এটা সহজ কাজ না। উনি একটা কেন্দ্র তৈরি করেছেন, সেই কেন্দ্র কেউ ইচ্ছে করে ওই কেন্দ্র থেকে দূরে থাকতে হচ্ছে, আর কেউ হয়তো ইচ্ছে করেই বা অনিচ্ছাতেও ওই কেন্দ্রের ওই বলয়ের ভিতরে পড়ে যাচ্ছে। হুমায়ুন আহমেদ স্যার নিজে একটা কথা বলেছিলেন যে ওনার যে পাঠক আছে, উনি আসলে ওনার পাঠক তৈরি করেছেন, উনি অন্য সব লেখকের পাঠক আসলে তৈরি করেননি, যে উনি কেবল ওনার পাঠক তৈরি করতে পেরেছেন। এবং এটি একটি বাস্তবতা যে কোনো লেখকই আসলে অন্য লেখকের পাঠক তৈরি করতে পারে না। প্রত্যেক লেখককে তার পাঠক তার নিজেকেই তৈরি করে নিতে হয়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হুমায়ুন আহমেদ স্যারের একটা পাঠক শ্রেণী তৈরি করেছিলেন যারা বই পড়ার অভ্যাসের মধ্যে ঢুকে গিয়েছিলেন, কিন্তু সেটি শুধুমাত্র হুমায়ুন আহমেদ স্যারের বই। এবং পরবর্তীতে কিন্তু আমরা অনেককেই দেখেছি যে জনপ্রিয় হয়েছেন, এবং সেই জনপ্রিয়তাটা হয়তো বেশি দিন ছিল না। তো সে কারণে আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি এরকম হতো যে হুমায়ুন আহমেদের স্যারের যে পাঠকরা তারা আসলে অন্য অনেক লেখকের বই পড়ছেন, তাহলে কিন্তু আমরা ঠিক কাছাকাছি পরিমাণে বই বিক্রি হচ্ছে এরকম অনেক লেখককে দেখতে পেতাম, সেটি আমরা দেখিনি। তো আমার কাছে যেটি মনে হয় যে হ্যাঁ, লেখককে আসলে তার নিজের পাঠকই তৈরি করতে হবে। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত একটা ব্যাপার হয় থাকবেই যে কিছু পাঠক তো নতুন করে হয়তো কাউকে না কাউকে খুঁজবেই যে হ্যাঁ, আমি আসলে এই গল্পগুলো দ্বারা তাড়িত হয়েছি, ঠিক এমন গল্পগুলো দ্বারা আমি তাড়িত হতে চাই, সেই অনুভূতি অনেক পাঠকের মধ্যে থাকে। কিন্তু তারা যখন সেটি পড়তে গিয়ে ভাববে যে না, আমার মধ্যে আসলে অনুভবটা স্পর্শ করছে না, তখন কিন্তু তারা সেই লেখাগুলো পড়বে না। তো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে প্রত্যেক লেখককে তার লেখা দিয়ে একটা নির্দিষ্ট পাঠক গোষ্ঠীকে স্পর্শ করতে হবে। যদি সেই স্পর্শটা তারা দীর্ঘ সময় ধরে অনুভব করে, তাহলে তারা দীর্ঘ সময় ধরে তার বইগুলো পড়বে। হুমায়ুনের মতো একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল লেখকের প্রচুর অনুগারী থাকবে, সেটা তো খুব স্বাভাবিক বলে আমার মনে হয়। বরং হুমায়ুনের জীবদ্দশায় কিংবা হুমায়ুন লেখা শুরু করার পর থেকে 2 দশকের মধ্যে হুমায়ুনের আরো সাহিত্যিক অনুকারী হতে পারত, সেটা বরং ভালো হতো আমাদের জন্য। হুমায়ুন সম্পর্কে, হুমায়ুনের সিরিয়াস সাহিত্য করছেন না হুমায়ুন, এইরকম আমাদের বাজারে যে প্রচন্ড রকম বিরূপ প্রতিক্রিয়া চালু ছিল, প্রভাবশালী ছিল, সম্ভবত সেই কারণেই এই ব্যাপারটা ঘটে নাই। তার মৃত্যুর কিছু আগে কিংবা মৃত্যুর পরে এই ব্যাপারটা ব্যাপকভাবে ঘটেছে বলে আমি প্রমাণ পেয়েছি। আমি ইদানিং বেশ কিছু নতুন সাহিত্যিকদের লেখাপত্র পড়েছি, গল্প এবং উপন্যাস, তখন আমি পরিষ্কার দেখতে পেয়েছি যে হুমায়ুনের মতো অনেকে লিখতে চাচ্ছে। এটা বরং স্বাভাবিক ট্রেন্ড, সমস্ত পৃথিবীতে যারা ইনফ্লুয়েন্সিয়াল লেখক, যারা বড় লেখক, তাদের অনুকারী তৈরি হয়। এখন যারা অনুকারী এবং অনুকারী হিসেবে থেকে যায়, আমি তাদেরকে নিয়ে তো আলাপ করবো না, কারণ অনুকারীদের নিয়ে আলাপ করবো না। কিন্তু এই লেখকদের মধ্যে কেউ কেউ যদি তার নিজের সময়ের, ওই যে বললাম যে জনগোষ্ঠীর গড় সাইকি বা মনস্তত্ত্ব আবিষ্কার করতে পারে, যদি উপস্থাপনার নতুন শৈলী আবিষ্কার করতে পারে, আজকের দিনে সম্পূর্ণ বদলে যাওয়া তরুণ সমাজ,
কর্মক্ষেত্র, মানুষের জীবনযাপন, মানুষের স্বপ্ন, সমস্ত পৃথিবীর সঙ্গে যোগাযোগ মুখর একটা যে পরিস্থিতির মধ্যে আমরা জীবনযাপন করি, ওর মধ্যে দিয়ে মানুষের জীবনকে উপস্থাপনার নতুন কলাকৌশল যদি কোনো লেখক আবিষ্কার করে উঠতে পারে, তাহলে আমরা বরং তাকে নিয়ে আলাপ করব। হুমায়ুন আহমেদের কিছু বই বা চরিত্রের কথা বলতে পারেন যেগুলো আসলে আপনাকে অসম্ভব মুগ্ধ করেছে? হুমায়ুনের গোটা বিশেষ লেখা তো আছেই, উপন্যাস তো আছেই, যেগুলো আমাদের আসলে জনপ্রিয় সাহিত্যের ক্যাটাগরিতে পড়ে ফেললে আমরা নিজেরা ঠকব। এগুলোকে আসলে অপেক্ষাকৃত বেশি মনোযোগ দিয়ে বহুমাত্রিক উদ্ভাবনা বা আবিষ্কারের একটা নিবিষ্টতা নিয়ে পড়তে হবে। এবং হুমায়ুনের গল্প অনেকগুলো বাংলা ভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলোর তালিকায় পড়বে। হুমায়ুন কিন্তু গল্প লেখক হিসেবে অনেক বেশি লোকের সম্মতি আদায় করেছেন, উপন্যাস লেখক হিসেবে অতটা পারেননি। এবং আমি এই কথা বলতে পারি যে হুমায়ুনের বড় আকারের উপন্যাস যেগুলো, এটা হুমায়ুন সবসময় ভালোভাবে ঠিক মেনটেন করতে পারতেন না। হুমায়ুনের শক্তির জায়গা ছিল আমরা যেটাকে ক্লাসিক অর্থে কথা সাহিত্য বলি, সেই দিক থেকে হুমায়ুনের যে বইয়ের তালিকা আমি করব তার বেশিরভাগই আসলে নভেলা, মানে ছোট উপন্যাস। তারা তিনজন, ইহা সমীকরণ, ইরিনাতে আপনি দেখেন, ইরিনাকে সাধারণভাবে আপনি পড়তে পারেন, আবার আপনি অন্যভাবে দেখেন। ইরিনাতে এমন একটা রাজ্যের কথা বলা হয়, 3টা স্তরে মানুষকে ভাগ করা হয়। আপনি যদি জর্জ অরওয়েলের 1984 পড়েন, কোনো একটা ছায়া পাবেন কিন্তু আপনি। তারা তিনজন যে উপন্যাসটা আমি ভুলতে পারি না, ওখানে উনি একটা অত্যন্ত দূরবর্তী নক্ষত্রপুঞ্জে একটা মৃত গ্রহে 3জন কিম্ভূত কিমাকার প্রাণী ছিল, একজনের নাম ছিল বোধহয় লি ওয়ু, এই ধরনের নামে, যাকে আপনি চিনেন না, কোনোভাবে রিলেট করতে পারেন না, আপনি যে কি ভালোবাসবেন এটা পড়লে তাদেরকে। এই ঐন্দ্রজালিক ক্ষমতা কার আছে? আমি জানি না কবে পড়েছি, হয়তো সেই কৈশোরেই হবে, যে আয়নার মধ্যে একটা মেয়ে কষ্ট পাচ্ছে শীতে। এই যে দৃশ্যটা, এই দৃশ্যগুলো আসলে একেবারে ভোলার নয়। একটা পারফিউম কিনে আনলো অনেক কষ্ট করে একটা লোক, হাত থেকে পড়ে ভেঙে গেল লাস্ট সিনে। আমি উপন্যাস বলতে পারি যে যেহেতু আমার খুব স্মৃতিময় আমার আছে জল, তারপরই আমি খুঁজে নিয়ে পড়েছি শঙ্খনীল কারাগার, নন্দিত নরকে, শুভ্র প্রথমটা। আমার কাছে হুমায়ুন আহমেদকে খুব মাস্টার মনে হয় মানুষের মধ্যে ভয় তৈরি করার ক্ষেত্রে। ফলে আমি বলবো বৃহন্নলা, দেবী এবং নিষাদ। গৌরীপুর জংশন, আমার আছে জল, অবশ্যই শঙ্খনীল কারাগার আমার প্রথম বই ওনার পড়া। আমার কাছে খুবই ভালো লাগে চাঁদের আলোর কয়েকজন যুবক, এটা তার খুবই অন্যরকম একটা কাজ বলে আমার মনে হয়। চরিত্রটা আমাকে স্পেশালি প্রভাবিত করে এই অর্থে যে মিসির আলী অনেক উপন্যাসও কিন্তু এরকম আছে যেখানে কোনো রহস্যের সমাধান নাই, হতে পারে আধিভৌতিক, হতে পারে মিসির আলী সেখানে যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারেন নাই এরকম, কিন্তু তার স্বাভাবিক টেন্ডেন্সি যেটা, স্বাভাবিক প্রবণতা, সেটা হচ্ছে গিয়ে যে কোনো কিছুর পেছনে যুক্তি খুঁজে বার করা। তোমাদের জন্য রূপকথা মতো অসাধারণ রূপকথার বই আমি পড়ি নাই। বোকাদৈত্য নামে একটা গল্প ছিল, মানে দৈত্যের ক্যারেক্টার, বাট ওই দৈত্যের ক্যারেক্টারের প্রতি একটা বাচ্চা যখন পড়বে তার যে মানে এই এমপ্যাথি তৈরি হবে, ক্যারেক্টারটা তার সাথে যে সেই ক্যারেক্টারের দুঃখের সাথে যে আইডেন্টিফাই করবে। বা কানি ডাইনি নামে একটা গল্প ছিল, যে ডাইনি মন্ত্র ভুলে গেছে, সেই ডাইনির সঙ্গে দেখা করতে যায় একটা বাচ্চা মেয়ে। ওইরকম অসাধারণ রূপকথা আর নাই বাংলাদেশে। বাংলায় কথা বলা পৃথিবীর সবখানেই হুমায়ুন আহমেদ জনপ্রিয় তার রচনার প্রসাদ গুণে। কলকাতার দেশ পত্রিকার পূজার সংখ্যা বেরোতো না হুমায়ুন আহমেদের উপন্যাস ছাড়া। সুনীল গাঙ্গুলির সাথে তার বন্ধুত্ব তো সর্বজন বিদিত। পশ্চিমবঙ্গে হুমায়ুন চর্চার খবর জানবো দৈহিক সম্পাদক কবি তমাল রায়ের কাছে। সাহিত্যের তো কোনো কাঁটাতার হয় না, ফলে ওই বাংলা এই বাংলা বলে সাহিত্যের কোনো বিভাজন হয় না। যেমন এখানকার সুনীল গাঙ্গুলি ওপারে প্রবল জনপ্রিয়, তেমনি হুমায়ুন আহমেদও এপারে যথেষ্ট জনপ্রিয়। কলকাতায় প্রতি বছরই একটা বাংলাদেশ বইমেলা হয়, এবারে হওয়ার সময়টা চলে গেছে, কি কবে হবে না হবে জানি না, কিন্তু সেখানে হুমায়ুন আহমেদের বই সব থেকে বেশি বিক্রি হয়। বাংলাদেশ প্যাভিলিয়ন কলকাতার বইমেলায় যেখানে থাকে সেখানেও হুমায়ুন আহমেদের বই প্রচুর বিক্রি হয়। এবং সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে জনপ্রিয় হওয়া তো এত সহজ নয়, কারণ রিডার্স পালস বোঝাটা একটা আলাদা ক্ষমতা, মানে এই সক্ষমতা সবার থাকে না। যে কোনো জননেতার যেরকম মানুষকে রিড করার ক্ষমতা থাকে, তেমনি জনপ্রিয় লেখকদেরও এই ক্ষমতাটা থাকে। তো সুনীল গাঙ্গুলি এবং হুমায়ুন আহমেদ, এই দুজন মানুষ, এই দুজন গদ্যকারেরই এই ক্ষমতাটা কিন্তু প্রবল ছিল, পরস্পর দুজনে বন্ধুও ছিলেন। এবং হুমায়ুন আহমেদের ক্ষেত্রে যেটা ঘটেছিল
এই যে ধরো যে 71-এ গুলি চালানো হলো, তারপর উনি বেঁচে গেলেন, এই যে অলৌকিকভাবে বেঁচে ওঠা এবং উত্থান। তারপর নন্দিত নরকে জ্যোৎস্না জননীর গল্প, তোমার পরবর্তীতে লীলাবতী, বা আরো অনেক অনেক অজস্র অসংখ্য বই, যে বইগুলোর মানুষ আসলে পড়তে চায়। 21শে বইমেলায় আমি দেখেছি যে এখনো হুমায়ুন আহমেদ নেই, কিন্তু তার সত্ত্বেও অজস্র মানুষ লাইন দিয়ে তার বই কিনছে। ঠিক একইভাবে কলকাতা বাংলাদেশ বইমেলায় বা কলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়নে একইভাবে হুমায়ুন আহমেদের বই কেনার জন্য প্রবল লাইন পড়ে এবং মানুষের মুখে মুখে হুমায়ুন আহমেদের নাম চর্চিত হয়। যে কোনো মানুষ, যে কোনো লেখকেরই বই বেশি দামে কিনতে গেলে সমস্যা তৈরি হয়। তো সেটা আমরা যদি ওনার বই অনেক কম দামে পাই, অনেক কম দাম মানে ওখানে যা দাম সেই দামে যদি পাই, নিশ্চিতভাবেই বহু মানুষের কাছে তার বইটা পৌঁছবে এবং প্রচুর পাঠক আছে, প্রচুর মানে প্রচুর অর্থে প্রচুর। মানে এই জনপ্রিয় লেখকের বই পড়ার ক্ষেত্রে কাঁটা তার কখনোই কোনো বেড়া। আমরা গোগ্রাসে তার বই পড়তে চাই, আর আজ তার জন্মদিন, ফলে আমাদের এটা একটা ভালো লাগার জায়গা যে আমরা তার বইগুলো যে পেতে চলেছি এবছরে, এটা আমাদের ভালো লাগবে। হুমায়ুন আহমেদকে আক্রমণ করেছেন সমালোচকরা নানা সময়ে সস্তা বাজারি লেখক বলে। অনেকে বলেছেন হুমায়ুন টিকবেন না বেশি দিন। শোনা যায় হুমায়ুনের বইয়ের বিক্রিও গত কয়েক বইমেলায় ড্রাস্টিক্যালি কমেছে। ব্যাপারটাকে কিভাবে দেখছেন? হুমায়ুন আহমেদের এই জনপ্রিয়তা বা হুমায়ুন আহমেদের এই জোয়ার, এটি দিনে দিনে কমে যাবে এটা অনেকে ধারণা করছেন, মনে করছেন, এবং অনেকে যেন উৎসুক হয়ে বসে আছেন যে কবে এটা যায় আর তারা সেই জায়গাটি আসলে গ্রহণ করবেন। আপনারা জানেন যে হুমায়ুন আহমেদের আগে বাংলা সাহিত্যের একজন এইরকম জনপ্রিয় লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হতো যে কেউ কেউ পরবর্তীকালে যারা খুব সিরিয়াস সাহিত্য করতে আসেন তারা মনে করেন যে বাংলা সাহিত্যে বঙ্কিম, রবীন্দ্রনাথের পরে শরৎচন্দ্রের কোনো দরকার ছিল না। এরপরে যে 3 বন্দ্যোপাধ্যায় এসছেন তাদের দিয়ে আমাদের আসলে সাহিত্যের ধারাটা ঠিক মতোই এগিয়ে যেত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই 3 বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু শরৎচন্দ্রের মতো লিখতে চেয়েছিলেন। তারা রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রের ধারায় আসলে ওইভাবে এগোননি। তাদের মূল যে আদর্শ লেখক সেটি ছিল শরৎচন্দ্র। এই যে বাংলাদেশের যে সাহিত্য, যেটি পাকিস্তান আমলের থেকে শুরু হয়েছিল এবং স্বাধীন বাংলাদেশে সেটি প্রকৃত বিকাশ সাধন হয়, সেখানে কিন্তু সবচেয়ে বড় পাঠকপ্রিয়তা অর্জন করেন হুমায়ুন আহমেদ। তো তারপরের যে প্রজন্ম তারা কিন্তু অনেকে হুমায়ুন আহমেদ চেয়েছেন এবং হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা তারা নিজের কালে দেখেছেন। হুমায়ুন আহমেদ প্রয়াত হওয়ার পরেও সেই জনপ্রিয়তা অনেকটাই অক্ষুণ্ণ আছে, যদিও কেউ কেউ মনে করেন যে হুমায়ুন আহমেদের এই পাঠকপ্রিয়তা কমে আসবে। এবং আমি মনে করি যে হুমায়ুন আহমেদের প্রচন্ড রকমের জনপ্রিয়তার মধ্যে প্রকাশকের তাগাদায় পাঠক ধরে রাখতে তিনি যেসব বইপত্র লিখেছেন তার বেশিরভাগ না লিখলেও চলতো, সেই জিনিসটি চলে গিয়ে বর্তমান যে জনপ্রিয়তার স্রোত সেটি যদি নেমে যায়, তাহলে আমরা আসলে প্রকৃত হুমায়ুন আহমেদের সেই প্রকৃত উপন্যাসগুলি, তার ছোট গল্পগুলিকে আবার আবিষ্কার করব। সুতরাং হুমায়ুন আহমেদ কিন্তু আসলে রয়ে যাচ্ছেন। কিশোরী থাকবে, নতুন প্রজন্ম আসবে না, তাদের কাছে কি হুমায়ুন আহমেদের লেখার প্রয়োজনীয়তা থাকবে না? আমি মনে করি না যে হুমায়ুন আহমেদের পাঠক নাই হয়ে যাবে। গত 3 বছরে মেলায় যে আমি কিন্তু দেখেছি হুমায়ুন আহমেদের বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। কালের গহ্বরে তো মহাকবি কালিদাসও একসময় হয়তো থাকবেন না। আজকে থেকে 100 বছর পরে আমরা যেভাবে রবীন্দ্রনাথকে যতটুকু এখনো ধারণ করি বা বুঝতে পারি, এরই মধ্যে কিন্তু অনেক অনেক বদলেছে। ফলে তো এখন পর্যন্ত হুমায়ুন আহমেদের যতটা জনপ্রিয়তা এবং তিনি যতখানি কাজ করে গেছেন, আমার মনে হয় না যে সেটা এত সহজে হুমায়ুন আহমেদ শেষ হয়ে যাওয়ার জন্য হুমায়ুন আহমেদ হয়েছেন। আমি মনে করি যে রেফারেন্স হিসেবে যতদিন আমরা দিতে পারবো, যারা তার পাঠক তারা দিতে থাকবেন এবং তাদের পড়বার মাত্রাটা কি, তাদের পড়বার ধরনটা কি, তার উপরেও খানিকটা নির্ভর করবে। সেই ক্ষেত্রে কিছু বই তো অবশ্যই সারা জীবন বেঁচে থাকবার মতো এবং থাকবে। একজন লেখকের সকল বই তো আসলে সারা জীবন পাঠকের পছন্দের থাকতে পারে না। তা আমার মনে হয় একটা সময় গিয়ে কিছু বেছে বেছে নেওয়া হবে পাঠককুল, সেগুলোই হয়তো মাথায় রাখবেন, পড়বেন। আমরা ছোটবেলা থেকে হুমায়ুন আহমেদ পড়ে বড় হয়েছি, এখন আমরা অ্যাডাল্টহুডে পৌঁছে গেছি, তার মানে আমাদের জুনিয়র জেনারেশন হুমায়ুন আহমেদ পড়বে না এরকম না। মানে এটা এই জন্য না যে হুমায়ুন আহমেদের বিকল্প নাই, হুমায়ুন আহমেদের কোয়ালিটির কারণেই হুমায়ুন আহমেদের পাঠক থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম হুমায়ুন আহমেদকে পড়বে। আপনি হুমায়ুন আহমেদকে যখন একজন আবিষ্কার করবে, একটা জুনিয়র পাঠক, ফর এক্সাম্পল ধরেন এখন যার বয়স 13 বা 14,
এই ছেলেটা বা মেয়েটা যখন ইয়াং অ্যাডাল্ট ফিকশন পড়তে গিয়ে হচ্ছে হুমায়ুন আহমেদ পড়বে, তখন তার সেই আগ্রহটা জন্মাবে। সেই কাজগুলো যখন তারা ডিসকভার করবে একের পর এক, যে হুমায়ুন আহমেদের অ্যালিউশনও অন্য লেখক দেয়, হুমায়ুন আহমেদের নাটক, ফিল্ম সবকিছু এখন ওদের সামনে আছে, ইউটিউব আছে, তো এগুলো যখন করে করে হুমায়ুন আহমেদকে আবিষ্কার করবে, তখন তারা মোটেই হুমায়ুন আহমেদকে রিজেক্ট বা এরকম করার জায়গা পাবে না। আর একটা কারণ হচ্ছে এই যে আমি যেগুলো বললাম স্পেকুলেটিভ ফিকশন বা ডিস্টোপিয়ান সাইফাই, এই জিনিসগুলো আমরা যতটা না পড়তাম আমাদের পরের জেনারেশন আরো বেশি পড়ে। তারা কিন্তু মার্গারেট অ্যাটউডও পড়ে, উর্সুলা লে গুইনও পড়ে, তারা কিন্তু আজিমোভও পড়ে। সো এইসব জায়গা থেকে সে যখন নিজের ভাষায় হুমায়ুন আহমেদের এত এত ধরনের, এত এত জনরার, এত এত বিচিত্র বিষয়ের পড়তে পারবে, তখন তারা অবশ্যই হুমায়ুন আহমেদ পড়বেই। বেশিরভাগ লেখক, যারা বড় লেখক, তারা নিজেদের জীবদ্দশায় যখন তারা লেখালেখি করতে থাকেন, আলোচিত হতে থাকেন, পাঠক পড়ে, সমালোচকরা লেখে এবং বিভিন্নভাবে একজন লেখক সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, ওইভাবেই আসলে বেশিরভাগ পাঠক একজন লেখককে পড়েন। কিন্তু হুমায়ুনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে নাই। হুমায়ুনের ক্ষেত্রে এটা আমাদের দুর্ভাগ্য বলতে হবে। একজন লেখক কিভাবে পঠিত হচ্ছেন, পাঠকরা কিভাবে দেখছে, সমালোচকরা কিভাবে দেখছে, এটার একটা বিভিন্ন স্তরান্তর নির্ধারিত হয়ে যাওয়া। তো হুমায়ুনের ক্ষেত্রে যেহেতু সেটা ঘটে নাই, সেটা মৃত্যুর পরে আস্তে আস্তে ঘটবে বা ঘটছে এরকম বলা যেতে পারে। সুতরাং হুমায়ুনের স্থানটা কোথায় সেটা অন্তত একাডেমিক্যালি, অন্তত পাঠের ইতিহাস থেকে নির্ধারণ করা খুব সহজ নয়। তাকে আমরা এখন পর্যন্ত জনপ্রিয় লেখক হিসেবেই চিনি, কিন্তু নানান লক্ষণ দেখে মনে হচ্ছে যে হুমায়ুন যেহেতু অসংখ্য বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উপন্যাস এবং গুরুত্বপূর্ণ কিছু ছোট গল্প লিখেছেন, ফলে মনে হচ্ছে যে তিনি একসময় বাংলা সাহিত্যের ধারাবাহিকতার মধ্যে বড় লেখক হিসেবে প্রতিষ্ঠিত হবে। 2020-এর বই মেলায় খালি হুমায়ুন আহমেদ না, সবার বই ওভারঅল মেলাটাই খুব খারাপ হয়েছে, যে মেলায় বইয়ের বিক্রি অন্যান্য বছরের তুলনায় প্রত্যেকেরই কম হয়েছে। সেটি নানাবিধ কারণ রয়েছে, কিন্তু হুমায়ুন আহমেদের বই বিক্রি কমেছে বলে আমি মনে করি না, কারণ তার প্রত্যেকটি বই রিপ্রিন্ট হচ্ছে, মুদ্রিত হচ্ছে। পুরনো বই যেভাবে বিক্রি হওয়ার কথা, মানে তার থেকে আমি মনে করি যে আরো একটু বেশি বরং হচ্ছে। এটা আমি অন্তত আমার অন্য প্রকাশের ক্ষেত্রে আমি সেটি বলতে পারি। একজন লেখকের প্রয়াণের 8 বছর পরও তার বই, পুরনো বইগুলো যে বিক্রি হচ্ছে, প্রত্যেকটা বই মুদ্রিত হচ্ছে, পুনর্মুদ্রিত হচ্ছে, এটি অনেক বড় একটি আশার বিষয়। এবং যে জিনিসটি হুমায়ুন আহমেদ নিজেও প্রায় বলতেন যে আমি চাই যে আমার মৃত্যুর পরে অন্তত 10 বছর যেন পাঠক আমার বই পড়ে। তো আমরা এটা সবসময় তাকে বলতাম যে স্যার, এটা আপনার ধারণাটা সঠিক না, 10 বছরে আপনার বই 100 বছর মানে মানুষ পড়বে। যতদিন মানুষ বাংলায় কথা বলবে, বাংলায় বই পড়বে, ততদিন আপনার বই পঠিত হবে। তো সেই জায়গাটা কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি। 10 বছরের উনি যে 10 বছরের কথা বলেছিলেন, তো এটা এবার আমি তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনি 10 বছরের কথা কেন বলছেন? তো উনি বললেন যে ইতিহাস বলে যে কোনো লেখকের প্রয়াণের পরে তার বই যদি 10 বছর পঠিত হয়, 10 বছর যদি পাঠকরা গ্রহণ করে, তাহলে সেই বইটির স্থায়িত্ব হয়ে যায় কমপক্ষে 100 বছর। তো এইটার কারণে ওনার 10 বছরের নিয়ে উনি খুব টেনশনে ছিলেন। তো আমরা 10 বছরের প্রায় দ্বার প্রান্তে কিন্তু পৌঁছে গেছি। রকমারিতে দেখবেন গত 1 বছরে বেস্ট সেলার 200 বইয়ের তালিকা আছে, সেখানে অধিকাংশ বই আত্ম উন্নয়নমূলক। উপন্যাস পাবেন বড়জোর 15 থেকে 20টা, তার মধ্যে 5 থেকে 6টা হচ্ছে হুমায়ুন আহমেদের। আর আমার স্ত্রী তো হুমায়ুন আহমেদের মেয়ে, সে তো তার রয়্যালটির একটা অংশ পায়। আপনি চিন্তা করতে পারবেন না এটা কত। হুমায়ুন আহমেদের রয়্যালটি বহু ভাগে ভাগ হয়। আপনি জানেন তার স্ত্রী আছেন, তার মায়ের অংশটা জাফর ইকবাল, আহসান হাবিবরা নিয়ে নেয়। তারপরে শিলারা হচ্ছে 3 বোন 1 ভাই। হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রীর ঘরে আছে 2 ছেলে। কতভাবে রয়্যালটিটা ভাগ হয়। তারপরে শিলা যেই পরিমাণ রয়্যালটি পায়, আমি কোনোভাবেই মনে করি না ড্রাস্টিক্যালি কমেছে। হুমায়ুন আহমেদের যারা বড় প্রকাশক আছে, যেমন ধরেন অন্য প্রকাশ, তারা কখনো এটা বলবে না, বিকজ অনেক টাকা অন্য প্রকাশ রয়্যালটি দেয়, অনেক অঙ্কের টাকা, আপনি চিন্তা করতে পারবেন না। এখন হুমায়ুন আহমেদের কিছু কিছু প্রকাশক আছে যারা রয়্যালটির টাকা দিতে চান না, যারা হুমায়ুন আহমেদের উত্তরাধিকার থেকে ঠকাতে চান। তো তারা তো বলবে হুমায়ুন আহমেদের বই বিক্রি হচ্ছে না, তো স্বাভাবিক। আমার যে প্রথম বই নিষিদ্ধ কয়েকটা, আমি যখন বিদেশে ছিলাম, সেই বইয়ের প্রকাশক আমাকে বলতো বই তো আর চলে না। এখন এই বইগুলা যখন নির্বাচিত সংকলন আকারে এত মোটা করে অনন্যা বের করেছে, তখন তো খুবই চলছে। সো এখানে অনেক কিছু থাকতে পারে, আমি বিশ্বাস করি। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, সামান্য কমতে পারে, ড্রাস্টিক্যালি কমেছে, চ্যালেঞ্জ করলাম। রাষ্ট্র বা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এই লেখককে নিয়ে যা যা করা দরকার তা করছে বা সেরকম উদ্যোগ নিচ্ছে বলে আপনি মনে করেন? রাষ্ট্রে কিছু করার দরকার নেই, যে লেখক সে এমনি টিকে থাকে। জীবনানন্দ দাশ কি রাষ্ট্রের কোনো আনুকূল্যে টিকে গেছেন? এবং বহু বছর তো তার বই, সে তো জীবিত কালে তার বই বিক্রি হতো না।
তারপর আপনার নিশ্চয়ই মনে আছে ভ্যান গগের একটা পেইন্টিংও বিক্রি হতো না। যারা অনেক বড় মাপের থাকে তাদের জন্য রাষ্ট্রীয় কিছু করা দরকার নেই, বাধাটা না আসলেই হয়। যেমন ধরেন দেয়াল উপন্যাসের ক্ষেত্রে যে বাধাটা আসছে, এই ধরনের বাধা না আসলেই হয়। আর এটা হচ্ছে আমাদের এখানে যে কপিরাইট আইন রয়েছে সেটা খুব ভালোভাবে প্রয়োগ করা উচিত, কারণ উনি হচ্ছে A+ ক্যাটাগরির লেখক। এখন উনার উপন্যাস দিয়ে যখন C গ্রেডের বা B- গ্রেডের কেউ ছবি বা নাটক বানায়, এটা তো খুবই একটা হুমায়ুন আহমেদের প্রতি অবিচার করা হয়। যদি তকির আহমেদের মতো কেউ বানায় আমার খারাপ লাগবে না, ইজ এ ভেরি পাওয়ারফুল ডিরেক্টর। কিন্তু অনেকে আছে আপনার অফুল। স্মরণে মূল্যায়নে আয়োজনের শেষ প্রান্তে আমরা, চলুন প্রিয় এই লেখককে একটু ভাবি আমাদের সামনে, আমাদের মাঝখানে। এই জন্মদিনে হুমায়ুন আহমেদ আমাদের মধ্যে থাকলে কি করতেন, কিভাবে শুভেচ্ছা জানাতেন তাকে? জন্মদিনে তার বাড়ির দরজা খোলা থাকতো, দারোয়ানরা কাউকে কিছু বলতো না, অনেক মানুষ সহজে ঢুকে যেতেন নানা রকমের উপহার সামগ্রী নিয়ে। আমরা উপহারগুলো গ্রহণ করতাম। SI টুটুল, শাওন আমাদেরকে গান গেয়ে শোনাতো। হয়তো এই সময় নতুন কোনো শিল্পীর আবির্ভাব ঘটতো, হয়তো এই সময় হুমায়ুন আহমেদ আরো নতুন দুটো সিনেমা বানিয়ে ফেলেছেন, সেই সিনেমাগুলোর গানগুলো আমরা এখন শুনতাম শাওনের কাছ থেকে বা অন্য কোনো শিল্পীর কাছ থেকে। এবং রাত 12টায় আমরা একসাথে কেক কাটতাম। এবং এই সময় এই যে কোভিডকালীন যে ভার্চুয়াল রিয়েলিটির যুগে আমার ধারণা আজকে এই 12:01 তার জন্মদিনটা স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে লাইভ হতো। তোমার মতো আরো অনেকেই তাকে আজকে লাইভে সংযুক্ত করার চেষ্টা করতেন এবং তার প্রতিক্রিয়া জানাতেন, এবং তিনি হাসতে হাসতে, চুটকি বলতে বলতে, কৌতুক করতে করতে তিনি সেগুলো বলতেন। হুমায়ুন আহমেদ খুবই অনাড়ম্বরভাবে ওনার জন্মদিনটা পালন করতেন, মানে উনি ঠিক আনুষ্ঠানিকতাটা পছন্দ করতেন না। আমরা ওনার যখন 60তম জন্মদিনটা আমরা একটা বড় আকারে পালন করেছিলাম, সেটাও তার কাছ থেকে অনুমতি নিতে আমাদের অনেক কাঠখড় পড়াতে হয়েছে আর কি। কিন্তু এছাড়া উনি যেটা করতেন যে সবসময় একদমই ঘনিষ্ঠ বন্ধু স্বজন বা পরিবারের সদস্য তাদের সঙ্গে নিয়েই উনি জন্মদিনটা পালন করতে পছন্দ করতেন। উনি কোনো আনুষ্ঠানিকতা একেবারেই পছন্দ করতেন না। হুমায়ুন আহমেদ পছন্দ না করলেও আমার ধারণা যে মানে সময়ের একটা দাবি, পাঠকদের একটা দাবি থাকে, হুমায়ুন আহমেদের যে অসংখ্য ভক্ত, হ্যাঁ সে ভক্তদের একটা দাবি থাকে, সেই দাবির কতটা উনি উপেক্ষা করতে পারতেন সেটিও একটি ভাবনার বিষয় আর কি। শুভ জন্মদিন বলতাম এবং অবাক হয়ে যেতাম যে আমি হুমায়ুন আহমেদকে দেখছি। আমি আসলে বিখ্যাত মানুষদের দেখলে একটু ভরকে যাই, তবে হুমায়ুন আহমেদকে দেখলে জন্মদিন শুভেচ্ছা জানাতে চাইলে আমি হয়তোবা ওনার ওয়েতেই করতাম। আমি হয়তো বলতাম যে স্যার আপনি একটু আমার হাতটা ধরেন, এরকম ভাবে বলতাম হয়তোবা যে আপনি একটু হাতটা ধরেন, আমিও তো লেখক, আপনার হাত ধরে আমি কখনো আসলে একটু ধন্য ফিল করবো যে আমি আসলে একজন বড় লেখক কখনো হবো, আপনার আশীর্বাদ পাবো। হুমায়ুন আহমেদ স্যারের সাথে যদি আমার দেখা হতো আমার মনে হয় না আমি কিছু বলতে পারতাম, মানে শব্দের সাধ্য তো নাই সকল অনুভূতি প্রকাশ করার। স্যার প্রতিটা মুহূর্ত মিস করি, দক্ষিণ হাওয়ার প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমাদের কাটে আপনার কথা মনে করে। আপনাকে অসম্ভব মিস করি স্যার। আপনার বাচ্চারা, আমার বাচ্চারা, 4টা বাচ্চা একসাথে সবগুলো মিলে যখন খেলে খুব বেশি আপনার কথা মনে হয়। আপনি বাচ্চাদের খুব পছন্দ করতেন, আদর করতেন, খুব মিস করি স্যার আপনাকে। হুমায়ুন আহমেদের জন্মদিন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তার ভক্তদের প্রতিক্রিয়া চেয়েছিলাম। তার অজস্র ভক্তদের পাঠানো প্রতিক্রিয়া থেকে বাছাই করে কিছু প্রতিক্রিয়া চলুন দেখে আসি। এই প্রতিক্রিয়াগুলো দেখি শেষ করব আমাদের এই আয়োজন। হুমায়ুন আহমেদের প্রেমে আসলে পড়া খুব অল্প বয়সে, সেটা আসলে প্রেম কিনা আমি আসলে ঠিক জানি না। আমার মা খুব বই পড়তেন, তো আমার অভ্যাস ছিল যে আমার আলমারি থেকে আমি বই পড়তাম, নিয়ে নিয়ে পড়া শুরু হচ্ছে শঙ্খনীল কারাগার থেকে। এত ভালো লাগলো পরে, এরপরে মাঝে আর কিছু পড়িনি, তখন আমার বয়স বেশ কম। এরপরে হুমায়ুন আহমেদকে আমি নতুন করে আবিষ্কার করি তার পরের দিককার গল্পগুলো, যেখানে বিলু বিলু আছে, তোমাকে, আমার আছে জল। সে যে একটা ঘোর তৈরি করতে পেরেছে আমার ভিতরে, কিভাবে পেরেছে, মানে তার একটা গল্প বলার মধ্যে বা লেখার মধ্যে এমন নিশ্চয়ই কোনো সম্মোহনী কিছু ছিল যেটা আমাকে ধরে রাখতে পেরেছে এখন পর্যন্ত। এক এক বয়সে আমার এক এক রকম, মানে এক এক ভাবে তাকে আমি পড়েছি, উপলব্ধি করেছি। যেমন উনি কিছু চরিত্র সৃষ্টি করেছেন, যেমন শুভ্র বললে কে, হুমায়ুন আহমেদ। হিমু বললে কে, হুমায়ুন আহমেদ। মিসির আলী কে, হুমায়ুন আহমেদ। নীলু বিলু, জড়ি পড়ি, সব হুমায়ুন আহমেদ। এগুলো ওনার সিগনেচার কিছু
ক্যারেক্টার। কিশোরী বেলায় তো মানুষের আসলে একটা মানুষ তখন আবেগটা খুব বেশি থাকে। তো যেমন আমি বলছি যে তোমাকে বইটা আমি যখন পড়ার পরে আমি জাস্ট মনে হলো যে আমি নিজেকে আমি ওখানে কল্পনা করতে শুরু করে দিলাম। এই যে স্রষ্টা, তার প্রতি আমার তো একটা ভালো লাগা অবশ্যই কাজ। হুমায়ুন আহমেদের সাথে আমার প্রথম যখন দেখা তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমি যখন বললাম যে আমি আপনার লেখার ভীষণ ফ্যান, তখন তার প্রথম প্রশ্নই ছিল যে আমার লেখা কোন বইটি তোমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে। হুমায়ুন আহমেদের লেখার যদি আমি বলি যে সবচেয়ে ভালো দিক বা কোন দিকগুলো আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখার সরলতা। যে কারণে হুমায়ুন আহমেদের লেখা সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত বারবার পড়েছি, নতুন করে আবার ভালো লেগেছে, এরকম একটা ব্যাপার ছিল। আর হুমায়ুন আহমেদের লেখার যে দিকগুলো আরো বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে প্রকৃতির প্রতি মুগ্ধতা, মানুষের প্রতি ভালোবাসা এবং সহজভাবে চিন্তা করার ক্ষমতা। উনি নেই, কিন্তু ওনার সৃষ্টির মাঝখানে উনি সবসময় আমাদের কাছে বিরাজমান। হুমায়ুন আহমেদ কখনো হারিয়ে যাবেন না। হুমায়ুন আহমেদ শুভ জন্মদিন। একজন ক্ষুদ্র পাঠক হিসাবে আমার প্রিয় লেখকের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। আমি বিশ্বাস করি যে তার লেখনীর বেশ কিছু মনোমুগ্ধকর বৈশিষ্ট্য রয়েছে যেগুলো একজন পাঠককে বইয়ের কাছে টেনে নিয়ে আসতে পারে। তিনি একজন ট্রেন্ড সেটার। আমাদের বাংলাদেশের ভাষা সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেইখানে উপন্যাস রচনার ক্ষেত্রে অনেক বেশি জীবন ঘনিষ্ঠ ভাষার ব্যবহার আসলে প্রথম মাইন্ড ফলকের মতো ব্যবহার করতে পেরেছেন হুমায়ুন আহমেদ, এবং অত্যন্ত সার্থকতার সাথে। তো তিনি এই দিক দিয়ে আমাদের ভাষা এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে একজন নতুন ট্রেন্ড সেটার আমি বলবো। একই সাথে তার চরিত্রগুলোর ভেতরে একটা নির্লিপ্ততা থাকে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে আমরা যেরকম করে চিন্তা করি অথবা সোসাইটি আমাদেরকে যেরকম চিন্তা করতে শিখিয়েছে, সেই সব জায়গাতে তার চরিত্রগুলো অনেক নির্লিপ্ত একটা অবস্থা দেখাতে সক্ষম হয়, যেটা আসলে অবিশ্বাস্য। কিন্তু পাঠকের কাছে তার লেখনীর কারণে সেই অবিশ্বাস্য নির্লিপ্ততাগুলো খুব সহজভাবে গ্রহণযোগ্য হয় এবং সেগুলো সত্য বলে মনে হয়। এটা একজন লেখক হিসেবে তার একটা অসাধারণ সার্থকতা। তার লেখার ভিতরে অনেক রেফারেন্সিং থাকে। আমরা দেশ বিদেশের অনেক লেখকের সম্পর্কে জানতে পারি, বই সম্পর্কে এবং তথ্য সম্পর্কে জানতে পারি, যেটা আসলে একটা লেখাকে অনেক বেশি সমৃদ্ধ করার জন্য উনি যে প্রচুর পরিমাণ পরিশ্রম এবং ব্যাকগ্রাউন্ড স্টাডি করেন সেটার একটা প্রকাশ। তো ব্যক্তি হুমায়ুন আহমেদের যে জীবনী, সেটা থেকে আমার মনে হয় ব্যক্তি হুমায়ুন আহমেদের সাথে আমি সৌরভ অধিকারী হিসাবে আমার ব্যক্তি জীবনের অনুভূতির অনেকাংশে মিল আমি পাই খুঁজে। তো সেই হিসাবে আমার মনে হয় যে আমি এই জায়গাতে একটু আত্মতৃপ্তিতে ভুগি, এবং আমি প্রার্থনা করি তিনি যেখানেই থাকুন তিনি যেন অত্যন্ত আনন্দের সাথে এবং সুখে থাকেন, তার আত্মা যেন শান্তি পান। ধন্যবাদ। হুমায়ুন আহমেদের লেখা গল্প উপন্যাস যখনই পড়ি তখন সর্বপ্রথম যে জিনিসটি আমার মাথায় আসে সেটি হচ্ছে খুবই জীবন ঘনিষ্ঠ লেখা। দ্বিতীয়ত তার ভেতরে একটা সহজাত কৌতুক প্রবণতা রয়েছে, যে কারণে তার রচিত নাটক, তার রচিত উপন্যাসের সব জায়গাতেই দেখবেন যে স্বতঃস্ফূর্ত একটি কমিক রিলিফের ব্যাপার রয়েছে। তার কোনো না কোনো ক্যারেক্টার খুব সিরিয়াস মুহূর্ত হোক বা যে কোনো একটা মুহূর্তে হোক, সে কিন্তু হুট করে আপনাকে হাসিয়ে ফেলতে পারবে। তৃতীয়ত তার লেখনীর ভিতরে মানুষের মনের ভেতরে এক ধরনের হাহাকার তৈরি করার ব্যাপার রয়েছে। চতুর্থত রহস্যময়তার প্রতি এক ধরনের আকর্ষণ বোধ, অতি প্রাকৃত জিনিসের প্রতি আকর্ষণ বোধ। তার সংকলিত গল্প সমগ্র, যেটি আমার প্রিয় ভৌতিক গল্প, এটি পড়লেও এক ধরনের রহস্যময়তার প্রতি তার আগ্রহ বোঝা যায়। এরপর তার রচিত মিসিরাদি যদি আমরা পড়ি, তার রচিত অন্যান্য ভৌতিক উপন্যাসগুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখব যে এই রহস্যময়তা বা অতি প্রাকৃত ব্যাপারটি তার লেখনীর ভিতরে রয়েছে। সহজ সরল ভাষায় বিচিত্র সম্পর্কের যে ব্যবচ্ছেদ হুমায়ুন আহমেদ, সেটি তার লেখনীর মাধ্যমে তার কলমের ডগায় এত জীবন্তভাবে ফুটিয়ে তুলেছেন, যেটি আমার কাছে মনে হয় যে বাংলাদেশে সমসাময়িক অন্য কোনো সাহিত্যিকের পক্ষে সেটি তুলে ধরাটা একেবারেই অনেক কঠিন একটা ব্যাপার। আমাকে যদি প্রশ্ন করা হয় যে হুমায়ুন আহমেদের কোন চরিত্রটির সাথে আমি আমার মিল খুঁজে পাই, এটা আমার জন্য খুবই কঠিন একটা ব্যাপার এটি ডিফাইন করা। তবে
তিনটি চরিত্রের কথা বলবো, যে তিনটি চরিত্র আসলে আমার হৃদয়ে এখনো দাগ কেটেছে। কৃষ্ণপক্ষের মুহিব এই চরিত্রটি, এরপরে বহুব্রীহির আনিস এই চরিত্রটি আমার কাছে খুবই পছন্দের একটি চরিত্র, এবং মধ্যাহ্ন উপন্যাসের ধনু শেখ যে চরিত্রটি, আমার কাছে মনে হয়েছে যে এই চরিত্রটি খুবই ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার, এবং আমার মনে হয় যে তিনটি চরিত্রের মিশেলেই মনে হয় যে আমার ভেতরে সেই ব্যাপারটি গড়ে উঠেছে। হুমায়ুন আহমেদ স্যারের বইয়ের সাথে আমার পরিচয় মূলত ক্লাস 9-এ পড়ার সময়। আমি অনেক বেশি আনসোশাল ছিলাম এবং আমার তেমন কোনো বন্ধু ছিল না। তো একদিন আমাকে আমার চাচু লাইব্রেরিতে ভর্তি করিয়ে দেওয়ার পর আমি বই পড়তে শুরু করলাম, এবং তখন যে ম্যাজিক্যাল ব্যাপারটা ঘটলো আমার লাইফে সেটা হচ্ছে আমি টানা 170টা বই পড়েছিলাম হুমায়ুন স্যারের, এবং বই পড়ার পর আমার মনে হতে শুরু করলো যে না, যেভাবেই হোক এই মানুষটার সাথে আমার দেখা করতে হবে। ওই সময় আমার বন্ধু না থাকলেও আমার ক্লাসমেট যে ছিল অমিত রায়ের সাথে আমার সম্পর্ক অনেকটা বন্ধুত্বপূর্ণ হয়ে গেল, কারণ সেও অনেক বেশি বই পড়তো। তো আমরা দুজন যেহেতু বই পড়ি, আমরা একদিন ডিসিশন নিলাম যে হুমায়ুন স্যারের বাড়িতে যাব, এবং সেটা স্কুল পালিয়ে। একদিন স্কুল পালিয়ে হুমায়ুন স্যারের বাড়ির উদ্দেশ্যে যখন আমরা রওনা হলাম, এবং তখন পর্যন্ত আমরা জানি না অ্যাকচুয়ালি যে হুমায়ুন স্যারের বাসা কোন দিকে। তখনও আমি জানি না দক্ষিণ হাওয়াতে উনি থাকেন, কিন্তু ধানমন্ডিতে আমরা ঘুরতে শুরু করলাম। আমরা একজনকে পেয়ে গেলাম যিনি আমাদেরকে ইনফরমেশন দিলেন যে হুমায়ুন আহমেদ স্যার থাকেন মূলত দক্ষিণ হাওয়াতে। এবং তখন আমরা যখন গেলাম, যাওয়ার পরে আমাদেরকে সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করছিল কি কারণে হুমায়ুন স্যারের সাথে আমি দেখা করতে চাই। তখন আমি মুখ ফুসকে বলেছিলাম যে আমি হুমায়ুন স্যারের মতো লেখক হতে চাই, এবং আমি একটা বই লিখেছি, সেই বইয়ের ব্যাপারে কথা বলতে চাই। আসলে ব্যাপারটা সেরকম না, আমি তখন পর্যন্ত কোনো কিছুই লিখিনি, জাস্ট মুখ ফুসকে বলে ফেলেছিলাম। এবং পরবর্তীতে আমার রিয়েলাইজেশন আসে যেটা, যে আমি যেহেতু বলেছি একবার ট্রাই করে দেখি কি হয়। এবং সেই বছরই আমার প্রথম বইটা লেখা হয়, একটা কিশোর উপন্যাস ভূত সমাজ বিলুপ্ত, যা পরবর্তীতে প্রকাশ হয়, এবং এইভাবেই আমার লেখা শুরু হয়। আমি আসলে কত দিক থেকে হুমায়ুন স্যারের প্রতি কৃতজ্ঞ সেটা বলে শেষ করতে পারবো না, কারণ আমার জীবনের প্রায় প্রতিটা অংশে হুমায়ুন আহমেদ স্যারের লেখা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। হুমায়ুন আহমেদ স্যারকে আমরা ভীষণ ভালোবাসি। হুমায়ুন আহমেদ স্যারের যারা পাঠক আছে তারা আজীবন তাকে ভালোবেসে যাবে। একজন লেখক যদি তার লেখা নিয়ে আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছতেই না পারেন, সাধারণ মানুষ যদি সেই লেখাটাকে নিজের জীবনের সঙ্গে, নিজের চারপাশে ঘটে যাওয়া বিষয়বস্তুর সঙ্গে যদি যুক্ত করতে না পারেন, তাহলে আসলে পাঠক হিসেবে আমরা খুব বেশি মুগ্ধ হই না, আমরা অভিভূত হই না। আমি হুমায়ুন আহমেদের প্রায় সমস্ত লেখা পড়েছি, এবং আমি কিন্তু সে সমস্ত লেখায় আমি আনন্দ পেয়েছি, পড়ে খুব আনন্দ পেয়েছি। এবং আমাদের যে মধ্যবিত্তের যে জীবন, এবং মধ্যবিত্তের জীবনের যে হাসি, কান্না, দুঃখ, রাগ, অনুরাগ, অনুভূতি, এবং আমাদের যে গল্পগুলো, আমাদের যে ছোট ছোট অভিমানের গল্পগুলো, এই গল্পগুলোকে স্পর্শ করে যাওয়া এবং সেই গল্পগুলোকে এত সুন্দর করে বলার চেষ্টা করা, আমরা পড়তে পড়তে মনে হয় এই গল্প আমার, এই গল্প যার, অথবা তাকে আমি চিনি, আমার পাশের বাড়ির কেউ, আমার ঘরের কেউ, তার গল্প। এই আমাদের লেখার এই যে ক্ষমতা, এটি কিন্তু আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে, ভীষণভাবে মুগ্ধ করে। স্মরণে শ্রদ্ধায় হুমায়ুন আহমেদের পাঠক, লেখক, ভক্ত, পরিবারের স্বজন, প্রকাশক সবার কথামালা নিয়ে আমরা আমাদের এই প্রিয় লেখককে স্মরণ করলাম, তাকে শ্রদ্ধা জানালাম। নিশ্চয়ই কোথাও থেকে তিনি তাকে নিয়ে আমাদের এই আনন্দ তার ভাগ করে দিচ্ছেন। যারা এই আয়োজন এতক্ষণ দেখলেন সবাইকে